হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে আবারও লাইভ ক্লাসে। কিছুক্ষণ আগে লাইভ ক্লাস দিয়েছিলাম, এখনো 1 ঘন্টা শেষ হয় নাই, আবার চলে আসছি 1 ঘন্টার মধ্যে তোমাদের অনুরোধে। ঠিক আছে, এবার দেখি আবার কারা কারা যুক্ত হয়। একটু আগে লাইভ ক্লাস দিয়েছি, আবার নিচ্ছি, অবস্থা খারাপ একটা নিয়ে। আচ্ছা, আওয়াজ ঠিক আছে কিনা একটু সবাই বলো তো। আবার চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। সবগুলো গ্রুপে দিয়ে দিলাম। আপনারা যারা যারা যুক্ত হবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে চাইলে আপনি আর একটু শেয়ার মেনশন করতে পারেন। ঠিক আছে, এত বেশি করতে হবে এরকম কোনো কথা নাই। যারা যারা পরিচিত আছে অল্প কয়েকজনকে মেনশন করলেও করেন, যারা আসতে চায়, যারা যাদের দরকার আছে তাদেরকে দেন, অত বেশি লাগবে না। ঠিক আছে, আর এখন পোলাফেন প্রচুর লাইভ কাজ। আচ্ছা, আমরা দেখি কারা কারা যুক্ত হচ্ছে, একটু দেখে তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আচ্ছা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু জানাবেন। সবাই যদি ঠিকঠাক জানান, সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করতে পারবো। আমরা আবার বলেছি, আমাদের এই ক্লাসগুলো হচ্ছে ওয়ান শর্ট ক্লাস। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার এমন একটা ক্লাস যেগুলোতে হচ্ছে আপনাকে শর্টকাট শেখানো হবে। এই শর্টকাট দিয়ে আপনি 100% প্রিপারেশন নেবেন, 100% প্রিপারেশন নেবেন। ঠিক আছে, আমরা শর্টকাট মেথড ফলো করব এবং যা পড়বো পরীক্ষায় তা আসবে, এমন জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো আমরা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা? সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা একটু জানাবেন সবাই। আচ্ছা, ভাইয়া ঠিকঠাক আমি ক্লাস দিচ্ছি না, এটা একটা ইতিহাস হয়ে গেল না। কেমনে ক্লাস দিচ্ছে সেটা একটা প্রশ্ন মনের মধ্যে অনেকের, যে জয় ভাই কেমনে ক্লাস দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমি একটু বলে রাখি যে আমরা এই যে পেজ আপনি এখন লাইভ দেখতেছেন, কমার্স একাডেমি আর্টস একাডেমি, ঠিক ওই পেজে আমরা সপ্তম অধ্যায়ের উপর একটা ক্লাস করেছিলাম। আপনারা চাইলে এই সপ্তম অধ্যায়ের এই যে পিডিএফ ফাইলটা, এটা ক্লাস শেষে সবগুলো 2টা পিডিএফ একসাথে দিয়ে দিব। আমি ক্লাস শেষে 2টা মিলিয়ে একসাথে পিডিএফ করে দিয়ে দিব। যারা যারা ক্লাসটা শেয়ার করবেন তাদের সবাই পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে। কিরে জয় ভাই ক্লাস কেন নিচ্ছে, এটা একটা প্রশ্ন না? আমরা কিন্তু ক্লাস এখন নিচ্ছি না। এই নতুন ভাবছিস? নতুন না, পুরাতন খেলোয়াড়, বুঝছো? আগেও খেলতাম, এখন একটু ছোট ভাই বোন যারা আছে, ছোট জুনিয়র যারা আছে তাদেরকে একটু খেলতে দিচ্ছি আর কি। ভাইয়া পুরাতন প্লেয়ার, বুঝলে না? সিস্টেমের সময় মতো আমরা দরকার পড়লে তারপর মাঠে নাম, ময়দানে এমনি নামি না। আচ্ছা, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলো। শিল্পের উপকার 4টি নাকি 5টি, এটা নিয়ে অনেকের প্রশ্ন। আচ্ছা, হঠাৎ দেখলেন না? আচ্ছা, আমরা কারা কারা শেয়ার করছি একটু বলবো। আমরা কারা কারা ক্লাসটা শেয়ার করছি, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন, অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন। বাবা, এতগুলো স্টুডেন্ট কেমন আসছে? আমি তো ভাবছি 10-20 জন থাকবে, তাহলে ওই 10-20 জন দিয়ে একটা ক্লাস করবো, তো নিয়ে নিতাম। এখানে দেখতে পাচ্ছি অনেকে ক্লাসে আসছেন। আমরা সবাই একটা একটা শেয়ার করবো। স্যার আপনি ভুলে গেছেন, আমি কি ভুলে গেছি? আচ্ছা, আমরা সবাই একটা একটা শেয়ার করবো। ক্লাস শুরুর আগে আমরা যাতে 50টা শেয়ার দেখতে পাই, সবাই একটু একটু শেয়ার করেন দ্রুত। বন্ধুদেরকে একটু মেনশন করে নিয়ে আসেন, ক্লাসের মধ্যে নিয়ে আসেন, কোলাফাইট একটু পড়ালেখা করুক। আমি আবার বলছি, আমি তোমাদেরকে এমন কিছু পড়াচ্ছি না যেটা শুধু শুধু সময় নষ্ট করবে, এরকম কোনো কিছু পড়াচ্ছি না। আমি তোমাদেরকে এমন কিছু দেওয়ার চেষ্টা করতেছি। কিছুক্ষণ আগেও আমরা ক্লাস নিচ্ছি, দেখেন, কিছুক্ষণ আগেও ক্লাস নিচ্ছি, একদম পুরোপুরি পরীক্ষায় কি কি প্রশ্ন হয়, একটা টপিক থেকে এই কি কি প্রশ্ন হয় সেগুলো পড়িয়েছি, শুধু পড়াই নাই, সেগুলোর উত্তর সহ লেখা শিখেছি, উত্তর সহ লেখা শিখেছি, উত্তর কিভাবে লিখতে হয় সেগুলো শিখেছি। তো কথা হচ্ছে, সময় দিতে হবে, বিশ্বাস রাখতে হবে, সময় দিতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি তর্কে আসিয়েন না ভাইয়া, তর্ক করার সুযোগ নেই। আমার ইচ্ছে হলে আমি আপনাকে মন দিল কুশ করে দিতে পারি, আবার আমার ইচ্ছা না হলে আপনাকে কিছু দেওয়ার দরকারও নাই, আপনিও আমাকে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে। আমরা সবাই যারা যারা যুক্ত হয়েছি
আমরা একটু সবাই দ্রুত একটু শেয়ার করে দেব বন্ধুদেরকে, কারা কারা শেয়ার করেছে। ও যে আমি করছি স্যার, সবাই বলতেছে আমি করছি, কিন্তু আসলেই করছে ফোলা ভাই? আসলে কি করছো? এই তো মাত্র 10-20টা শেয়ার দিতেছি, কই করছোস তাইলে? আচ্ছা, সবাই থাকবে এক প্যাকেট বিরিয়ানি না, এমন কিছু দিব যেটা দিয়ে প্যাকেটের উপর প্যাকেট বিরিয়ানি খেতে পারবি। এমন কিছু করাবো যেটা দিয়ে প্যাকেটের উপর প্যাকেট বিরিয়ানি খেতে পারবি। সময় নষ্ট না করে চলেন পড়ার মধ্যে আসেন। দেখেন চতুর্থ অধ্যায়ের কোয়েশ্চেন প্যাটার্ন দেখেন, চতুর্থ অধ্যায়ের কোয়েশ্চেন প্যাটার্ন। আচ্ছা আমরা সবাই রেডি কিনা আগে বলেন। চতুর্থ অধ্যায়ের কোয়েশ্চেন প্যাটার্নে আসেন, আমরা সবাই রেডি কিনা? সবাই একবার রেডি লিখবো। আচ্ছা শেয়ার ডান লিখতেছে, বাট এতগুলো শেয়ার ডান লিখছে, আমি দেখতে পাচ্ছি মাত্র 20টা শেয়ার, নাকি 24টা নাকি 22টা শেয়ার দেখছি, কিন্তু শেয়ার ডান লিখছে এখানে 50 জনের উপরে। ভাই শুধু শুধু উল্টাপাল্টা কথা বলিস না ভাই, উল্টাপাল্টা কথা বলিস না। দূর থেকে শেয়ার করতে চাই, না হলে শেয়ার না কর, কিন্তু আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। আমার কথা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করিস না, পড়ার উপর মনোযোগ দে প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমার সাথে তুমি গল্প করতে চাচ্ছ, তুমি আমার সাথে গল্প করতে চাচ্ছ, বা আমার সাথে তোমার কথাবার্তা আছে, অনেক কথাবার্তা বলার ইচ্ছা আছে, তাহলে আপনি আমার সাথে আসেন, কথা বলি একদিন, কোনো একদিন সময় করে আসেন। ঠিক আছে, হয় চায়ের বিল আপনি দিবেন, নাহলে আমি দিব। হ্যাঁ, চায়ের বিল হয় আপনি দিবেন, না হয় আমি দিব। আসেন সেদিন কথা বলবো। তবে আপনি কথা বলার জন্য আগে নিজেকে তৈরি করে আসেন। ঠিক আছে, আপনি নিজেকে তৈরি করে আসেন। আর নিজেকে তৈরি করার সব থেকে উপযুক্ত ক্ষেত্র হচ্ছে আপনি এখন বর্তমানে যে পজিশন আছে সেটা। এখানে একটু ভালো মতো এফোর্ট না দিলে লাইফ আগাবে না। চলেন লাইফ আগানোর জন্য আমরা আলোচনা করি। কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে এই আমাদের চতুর্থ অধ্যায়, কেমন, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4-এ যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো আছে সেখানের মধ্যে আমরা কয়েকটা পার্টে ভাগ করবো। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1, আর এটা হচ্ছে পার্ট 2, আর এটা হচ্ছে পার্ট 3। ঠিক আছে, 3 ভাগে ভাগ করছি, এটাকেও 3 ভাগে ভাগ করছি। সপ্তম অধ্যায়েও একটু আগে ক্লাস দিচ্ছিলাম, ওখানেও 3 ভাগে ভাগ করছিলাম, এখনো 3 ভাগে ভাগ করছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে ভাই, ধন্যবাদ। এতগুলো স্টুডেন্ট কেমনে যুক্ত হয়েছে? আচ্ছা এতগুলো স্টুডেন্ট, ওকে, 200 স্টুডেন্ট যুক্ত হয়েছেন, কমসে কম 50 শেয়ার তো হওয়ার কথা, 50টা শেয়ার তো দেন ভাই। আপনারা শেয়ার দিতে এত কিপটামি করেন কেন? বন্ধুদেরকে একটু মেনশন দিতে কিপটামি করেন কেন? মানে ক্লাস নিচ্ছি, এটার তো একটা শুধুমাত্র একটা পাওয়া আপনাদের অডিয়েন্সটা, নাথিং এলস। ঠিক আছে, আপনাদের থেকে আর কিছু চাচ্ছি না, ইন ফিউচারও চাইবো না। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে অতটুকু দিক যাতে করে আপনাদের থেকে কিছু চাইতে না হয়, কখনো আপনাদের সামনে যাইতে না হয়। তারপরেও আজকে এই ক্লাসটা তখনই মজাদার হবে, তখনই আমার কাছে এনজয়েবল মনে হবে যখন আপনারা বেশি বেশি মানুষ থাকবে। কম থাকলেও কোনো সমস্যা নাই, কম থাকলে যে ক্লাস নেবো না এরকম না, নিব, কিন্তু বেশি মানুষ থাকলে আমাদের একটু বেশি ভালো লাগে আর কি, বেশি মানুষ থাকলে বেশি ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা চলে পার্ট 1-এ আসেন। আচ্ছা পার্ট 1টা আপনার কিরকম হয় দেখেন। পার্ট 1-এ আপনার কতগুলো পার্ট 1-এ একটা উদ্দীপক থাকবে, কেমন, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের মধ্যে কিছু নিউমারিক্যাল এবং কিছু বিভিন্ন কথাবার্তা বলে দেওয়া থাকবে, সেখান থেকে কিছু প্রশ্ন হবে। আর এখানে আপনার এখানেও একটা উদ্দীপক থাকবে, এখান থেকে কিছু প্রশ্ন হবে, এবং এখানেও একটা উদ্দীপক থাকবে, সেখান থেকেও কিছু প্রশ্ন হবে। কথা হচ্ছে স্যার প্রশ্নগুলো কি কি একটু বলে দিন। দেখেন পার্ট 1 আমরা যেটাকে বলতেছি, আমরা যেটা পার্ট 1 বলতেছি, এই পার্ট 1-এর মধ্যে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখেন, আগে প্রশ্নগুলো দেখেন, উদ্দীপকটা পরে বলতেছি। 1 নম্বর, স্থূল স্থূল জন্মহার নির্ণয় করো, স্থূল জন্মহার নির্ণয় করো, বা সিবিআর নির্ণয় করো, সিবিআর নির্ণয় করো। অথবা অথবা বলবে স্থূল মৃত্যুহার নির্ণয় করো, স্থূল স্থূল মৃত্যুহার নির্ণয় করো, স্থূল মৃত্যুহার নির্ণয় করো, এটাকে বলে সিজিআর। আচ্ছা এরপর হচ্ছে আরেকটা আসছে হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করো, স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করো, স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করো, নর্মাল গ্রোথ রেট। ঠিক আছে, এরপর হচ্ছে 4 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করা, জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করা, বৃদ্ধির হার নির্ণয় করা, পপুলেশন গ্রোথ রেট। ঠিক আছে, আরেকটা আসে হচ্ছে নিট অভিবাসন হার নির্ণয় করো,
নিট অভিবাসন নিট অভিবাসন হার নির্ণয় করা। তারপর এটাকে বলা হয় নিট মাইগ্রেশন রেট। লাস্ট যেটা সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা, জনসংখ্যার ঘনত্ব ডেন্সিটি অফ পপুলেশন নির্ণয়। দেখেন এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল, এগুলো থেকে নির্ণয় করতে বলে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে গতে আসে, এগুলো সবগুলো গতে আসার মতো প্রশ্ন। ঘ নম্বরে কি আসে খেয়াল করেন, এখানে সব থেকে বড় প্যারা হচ্ছে এই ঘ নম্বর প্রশ্ন যেগুলো আছে সেগুলো। যেমন বলবে, আপনাকে বলবে যে সামাজিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দাও, আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দাও, ঠিক আছে। অথবা জনাধিক্যের কারণগুলো লিখো, জনাধিক্যের কারণ লিখো। অথবা বলবে, দেখেন আমি ভাই আপনাকে যেগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আপনি বই করে পড়তে খুঁজতে অনেক সময় লাগবে, ঠিক আছে। আপনি আমার সাথে 1-1.5 ঘন্টা আপনি আমার সাথে একটু ধৈর্য ধরে বসেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আপনি ধৈর্য ধরে বসেন, আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আপনি কি হবেন না, লুজার হবেন না। আপনি 1-1.5 ঘন্টা বই উল্টে যতগুলো পৃষ্ঠা করবেন সেগুলো আপনি আমার সাথে, আপনার যে সময়টা নষ্ট হবে ওই সময়টা আপনার লাগবে না যদি আপনি আমার সাথে বসে ক্লিয়ার করতে পারেন। একটা কথা বলে দিচ্ছি, শুনো, তুমি যদি আমার সাথে 1.5 ঘন্টা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে তোমার আর বই করে প্রশ্ন খুঁজে প্রশ্ন কি আসে খুঁজতে হবে না, আমি তোমাকে সব বলে দিচ্ছি। আর যদি মনে করো তুমি যদি পারো, সবকিছু পারো, শুধু সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। যেগুলো পারো না সেগুলোর উপর ফোকাস করো, যেগুলো পারো। আচ্ছা চলেন আমরা কি প্রশ্ন আসে দেখেন, আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দাও। আচ্ছা বলতে তো ভুলে গেছি, আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য হয়তো বলতে পারে যে সিবিআর এর ভিত্তিতে, হয়তো বলতে পারে হচ্ছে তোমার হচ্ছে সিডিআর এর ভিত্তিতে, হয়তো বলতে পারে হচ্ছে তোমার নর্মাল গ্রোথ রেট এনজিআর এর ভিত্তিতে, হয়তো বলতে পারে নিট মাইগ্রেশন রেটের ভিত্তিতে। অর্থাৎ যে কোনো কিছুর ভিত্তিতে আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে বলবে, জনাধিক্যের কারণগুলো বলবে, এরপর হচ্ছে জনাধিক্য রোধের উপায়গুলো বলো, উপায় লিখো। এই ধরনের প্রশ্নগুলো আমার পার্ট 1-এ হয়। এখন পার্ট 1-এ যে উদ্দীপকটা হয় সেটা ডিপেন্ড করে কি থাকে সেখানে হয়তো তোমার কি ইনফরমেশন থাকে, দেখো যা থাকে প্রশ্নে, যা থাকে কি থাকতে পারে। দেখো প্রশ্নে ওই একটা দেশের মধ্যে মোট জনসংখ্যা কত সেটা দেওয়া থাকতে পারে, একটা দেশে কতজন জীবিত শিশু জন্ম নিছে সেটা থাকবে, একটা দেশে কতজন মানুষ মারা গেছে মৃতের সংখ্যা দেওয়া থাকবে, আর একটা দেশে তোমার হচ্ছে দেশের আয়তন দেওয়া থাকবে, দেশের মোট আয়তন দেওয়া থাকবে। এরপর ওই দেশে বাইরে থেকে কারা আসছে, এটা 4, এটা 5। বহিরাগমন আরটা হচ্ছে বহিরাগমন এবং বহির্গমন, এই দুইটা জিনিস দেওয়া থাকবে। অর্থাৎ এগুলো প্রশ্ন উদ্দীপকে থাকবে, স্যার প্রশ্নে এগুলো থাকবে, এইগুলো থেকে এগুলো বের করতে বলবে এবং গ নম্বরে এই প্রশ্নগুলো বলবে। এই কথাটা বুঝছেন কিনা সবাই বলে, আমার কথাটা বুঝছেন কিনা দেখেন। উদ্দীপকে এই মানগুলো দেওয়া থাকবে, সেখান থেকে এগুলো বের করতে বলবে এবং ঘ নম্বরে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে। কথাকে ক্লিয়ার কিনা বলেন, সবাই কথা ক্লিয়ার হয়েছেন কিনা বলেন, একটু দ্রুত বলেন। আচ্ছা বুঝতে পারছি ভাই, ওকে বুঝতে পারলে ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলে এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, এই টপিকগুলো যদি বুঝতে পারেন, এগুলো প্র্যাকটিস করার দরকার আছে। চলেন আমরা একটা প্র্যাকটিস করি, একটা ম্যাথ নিচ্ছি, ঠিক আছে। আপনাদের একটা ম্যাথ দিচ্ছি, একটা ম্যাথের ভিতরে এটা কোয়েশ্চেন প্যাটার্ন নয়, একটা ম্যাথের ভিতরে দুনিয়ার সব প্রশ্ন সলভ দিয়ে দিচ্ছি, কেমন? আপনার বললাম একটি দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক আছে। ওই দেশে 2025 সালের
মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা 16 কোটি, 16 কোটি। কেমন? 2025 সালের মধ্যবর্তী সময়ে, 2025 সালের মধ্যবর্তী সময়ে ওই দেশে মোট 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করে এবং 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। ঠিক আছে, মৃত্যুবরণ করে। তাহলে আয়তন দেওয়া হয়েছে, মোট জনসংখ্যা, তারপর হচ্ছে তোমার মোট জনসংখ্যা দেওয়া হয়েছে, জীবিত শিশু, মৃত শিশু, আয়তন সবকিছু দেওয়া হয়েছে। ওকে, এরপর আসেন 2025 সালে ওই দেশে 5 লক্ষ মানুষ বাইরে থেকে আসে এবং দেশান্তর হয় 3 লক্ষ মানুষ। এখানে যে ইনফরমেশন গুলো আপনাকে আমি দিছি, এখানে যত ইনফরমেশন দিছি সব ইনফরমেশন আপনার প্রশ্নে থাকবে না। সোজা কথা, এত ইনফরমেশন আপনার প্রশ্নে থাকবে না। আপনার প্রশ্নের মধ্যে এখান থেকে সব ইনফরমেশনের মধ্যে থেকে যেগুলো বের করতে বলবে সেগুলোর জন্য যা যা ইনফরমেশন লাগে সেগুলো দেওয়া থাকবে। সেটা মনে করেন যে 4টা হইতে পারে, 3টা হইতে পারে, 2টা হইতে পারে, এরকম আপনার প্রয়োজন সাপেক্ষে আপনার ইনফরমেশন দেবে। কথা হচ্ছে আমি যদি সবকিছু শিখে যাই তাহলে আমাকে আর বিপদে ফেলানোর সুযোগ নাই। আর আমি শিখে না গেলে তারপর বিপদ। আমি শিখে না গেলে কিন্তু বিপদ। আমি যদি শিখে যাই আমাকে বিপদে ফেলানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, এই প্রশ্নটার এখান থেকে আমরা একটা প্রশ্নের উত্তর দেব। যেমন দেখেন আমাকে কি প্রশ্ন করে। আমাকে প্রথমে যদি বলে জন্মহার নির্ণয় করো, সিবিআর নির্ণয় করো, কি নির্ণয় করো? সিবিআর নির্ণয় করো বা সিডিআর নির্ণয় করো। যেগুলো বের করতে বলবো দেখেন আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি জাস্ট এই প্রশ্নটা একটু ছোট করে ফেলি। প্রশ্নটা এত বড় যদি রাখে আমাদের জায়গা নষ্ট করবে, তাই আমি একটু কি করবো, এটাকে ছোট করে ফেলবো। দেখি এটাকে ছোট করা যায় কিনা। ইয়েস, কি হলো? দেখেন এখানে যা যা লিখে দিছি এই সবকিছু আপনি যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো প্যারা নেই। আচ্ছা, প্রথমে আসেন 1 নম্বর প্রশ্নের উত্তর। বলছে 1 নম্বর প্রশ্ন কি বের করতে বলবে? আপনাকে বের করতে বলবে সিবিআর নির্ণয় করো। 1 নম্বর কথা কি বলবে বলতো? সিবিআর, জন্মহার নির্ণয় করো। তাহলে প্রথমে জন্মহার বললে আপনি একটা সংজ্ঞা লিখবেন, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে জন্মহার বলে। তাকে কি বলে বলুন তো? জন্মহার বলে। এটা আপনি মুখস্থ করবেন। একটি নির্দিষ্ট একটি দেশের মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে জন্মহার বলে। এবার আপনি জন্মহারের সূত্রটা লিখবেন। জন্মহার সিবিআর, ক্রুড বার্থ রেট। এটা বের করার সূত্র হচ্ছে আপনি জাস্ট একটা জিনিস দেখবেন, জীবিত শিশু কয়জন আর হচ্ছে মোট জনসংখ্যা কয়জন। জীবিত শিশুকে জনসংখ্যা দিয়ে ভাগ 1000 দিয়ে গুণ। 2 নম্বরে আপনাকে কি বলতে পারে? আপনাকে বলবে সিডিআর। 2 নম্বরে কি বলবে বলুন তো? সিডিআর। তো সিডিআর বলে কি? সেম একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের
একটি দেশের মোট জনসংখ্যা, একটি দেশের মোট জনসংখ্যার প্রতি হাজারে। আচ্ছা, মৃত্যু হার মানে কি? জন্ম নিবে নাকি মারা যাবে? দেখি বলেন তো, মৃত্যু হার মানে কি? জন্ম নিবে নাকি মারা যাবে? আচ্ছা, জন্ম নিবে নাকি মারা যাবে? দেখি বলেন, মৃত্যু হার মানে কি? জন্ম নিবে নাকি মারা যাবে? জন্ম নিবে নাকি মারা যাবে? একটি নির্দিষ্ট একটি দেশের মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে, যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে তাকে মৃত্যুহার বলে। ঠিক আছে, মৃত্যুহার বলে। তাহলে আপনি লিখবেন মৃত্যুহার সমান, মৃত্যুহার CDR সমান, আপনি এখানে মৃতের সংখ্যাকে উপরে দিবেন, নিচে জনসংখ্যাকে লিখবেন। মৃতের সংখ্যাকে উপরে দিবেন, নিচে জনসংখ্যাকে লিখবেন, পাশে গুণ 1000। দেখেন একদম সিম্পল, এখানে এগুলো হচ্ছে একদম সিম্পল কাজ। জাস্ট আপনি জনসংখ্যা, জীবিতটাকে উপরে, মৃতটাকে উপরে, আর সবসময় নিচে জনসংখ্যা, নিচে সবসময় জনসংখ্যা, সিডিআর বলুক, নিচে সবসময় জনসংখ্যা। তাহলে দেখেন মোট জনসংখ্যা কত কোটি বলছেন? মোট জনসংখ্যা হচ্ছে আমাদের 16 কোটি। মোট জনসংখ্যা কত কোটি? 16 কোটি। জন্ম নিয়েছে ওই দেশে 20 লক্ষ শিশু জন্ম দিয়েছে। দেখেন এখানে মধ্যবর্তী সময়টা দেখে অনেকে ভয় পায়, এই জন্য আমিও একটু ভয় লাগানোর জন্য দিছি। মধ্যবর্তী থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি জনসংখ্যা দেখছো, জনসংখ্যা হচ্ছে 16 কোটি, তার মানে নিচে হচ্ছে 16 কোটি। 16 কোটি মানে হচ্ছে 16 দিয়ে 60টা শূন্য, 16 দিয়ে 60টা শূন্য। এবং জীবিত শিশু এই যে 20 লাখ জন্ম নিছে, তাহলে উপরে হচ্ছে 20 লাখ, উপরে হচ্ছে আপনি 20 লাখ লিখেন, 20 দিয়ে 5টা শূন্য, গুণ 1000। এটা প্রতি হাজারে, এই জন্য 1000 দিয়ে গুণ করবেন। বলেন কত আসছে? একটু বলেন তো কত আসছে? এটা সবসময় 1000 দিয়ে গুণ। এটা কত আসছে বলেন? একইভাবে আমি আপনারা এটা ভাগ করতে করতে আমি এই কাজটা করে ফেলি। এটা 1000 দিয়ে গুণ হবে, জনসংখ্যা কত? 16 কোটি, 16 দিয়ে 60টা শূন্য হবে, 60টা শূন্য। ঠিক আছে, এরপর হচ্ছে মারা গেছে কত লক্ষ? 15 লক্ষ মারা গেছে, তাহলে উপরে হচ্ছে 15 লক্ষ। আচ্ছা বেশি দিয়ে দিলাম, 15 লক্ষ একটু বেশি হয়ে গেল, যে যাই হোক 15 লক্ষ, সমস্যা নাই, একটু বেশি মেরে ফেললাম আর কি। দেখেন তো জন্মহার কত আসে, একটু জন্মহার কত আসে? 12.5। জন্মহার হচ্ছে 12.5। আচ্ছা, জন্মহার হচ্ছে 12.5 জন, 12.5 জন, 12.5 জন। ঠিক আছে, মৃত্যু হার কত আসে? সিডিআর হচ্ছে 9.37 জন, 9.37 জন, 9.37 জন। উত্তর হচ্ছে জন, উত্তর হচ্ছে জন। সুতরাং নির্ণেয় জন্মহার, সুতরাং নির্ণেয় জন্মহার 12.5 জন। এবং এখানে লিখবে কি? নির্ণেয় মৃত্যুহার, নির্ণেয় মৃত্যুহার 9.37 জন। তাহলে প্রতি হাজারে 9 জন মানুষ মারা যাবে, এটা প্রতি হাজারে 12 জন, প্রায় 12 জন মানুষ জন্ম নিবে। একটা জায়গায় 1000 মানুষ রেখে গেলে ওখানে 12 জন মানুষ জন্ম নিবে প্রতি হাজারে, একটা নির্দিষ্ট সময় মানে 1 বছরে। আর 9 জন মানুষ ওই দেশে মারা যাবে। তাহলে সিডিআর গেল। এরপর আসেন, এরপর কি বলবে? এরপর দেখেন, এটাকে আরো একটা ভাগ করতে পারি, উপরে একটা প্রশ্ন লিখতে পারবো। মানে জায়গা বাঁচাচ্ছি তোদের জন্য আর কি। চল উপরে, আমাদের এখানে কয়টা জিনিস আছে দেখ? প্রায় 6টা জিনিস আছে, তাহলে এখানে তো 5টা জিনিস হবে। আচ্ছা 5টা না 6টা করে ফেলতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই, দেখা যাক। চলো এখানে একটা, চলো এখানে একটা করি। এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে নর্মাল গ্রোথ রেট। নর্মাল গ্রোথ রেট, স্বাভাবিক বৃদ্ধির হার। এটা কিভাবে আসে? এটা বলবা কি? জন্মহার ও মৃত্যুহারের, জন্মহার ও মৃত্যুহারের, জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে স্বাভাবিক বৃদ্ধির হার বলে। স্বাভাবিক বৃদ্ধির হার বলে। ঠিক আছে, জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে স্বাভাবিক বৃদ্ধির হার বলে। তাহলে স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্র কি? তাহলে স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্র লাগবে, আমাদের স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্র লাগবে। স্বাভাবিক বৃদ্ধির হার, নর্মাল গ্রোথ রেট, নর্মাল গ্রোথ রেট সমান সমান, এই যে এটা হচ্ছে সূত্রটা কি হবে? সিবিআর, দেখেন এটা হচ্ছে সূত্র হচ্ছে সিবিআর মাইনাস সিডিআর ডিভাইড বাই 1000 ইন্টু, এটা কিন্তু 100, গুণ হবে কিন্তু 100 দিয়ে। ভাইয়া গুণ হবে কত দিয়ে বলতো? গুণ হবে কিন্তু 100 দিয়ে, 100 গুণ হবে কত দিয়ে বলতো? 100 দিয়ে। আচ্ছা আমরা সিবিআর কত পাইছি?
সিবিআর পাইছে হচ্ছে 12.5, তাহলে এখানে লিখবো 12.5 বিয়োগ 9.37, তাহলে 9.37 হচ্ছে বিয়োগ। আচ্ছা 9.37। এরপর হচ্ছে নিচে হচ্ছে 1000, নিচে কিন্তু 1000, পাশে কিন্তু 100, তাহলে কত আসে বলো তো? কত আসে বলো, কত আসে বলো দেখি, দ্রুত বলো। কত আসে নর্মাল গ্রোথ রেট, কত আসে সবাই একটু বলো। নর্মাল গ্রোথ রেট কত আসে একটু দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত, দেরি করবেন না, দেরি করবেন না, দ্রুত বলেন। সূত্রটা আমি দেখছি কিন্তু আমার মানটা লাগতেছে, আমার ক্যালকুলেটর নাই, তোমরা মানটা বলো আমাকে, তোমরা মানটা বললে আমি একটু বুঝতে পারবো কত। একটু মানটা বলো কত। 0.31, 0.0.313%, 0.313% বলতেছে মেবি, 0.313%, ওকে 0.313%, কথা ক্লিয়ার? ওকে কথা ক্লিয়ার। এবার আসেন, এবার আসেন, দেখেন তাহলে আপনাকে একটা জিনিস বুঝাচ্ছি, তাহলে এতটুকু বুঝছেন আপনারা, এই এতটুকু বুঝছেন, এতটুকু বুঝছেন কিনা আগে আমাকে বলেন, এতটুকু বুঝছেন কিনা? আপনাকে সিবিআর, সিজিআর, এনজিআর, এনজিআর বললে আপনার কি করতে হবে দেখেন, আপনাকে এনজিআর বললে ধরে নেন এই প্রশ্ন থেকে এনজিআর বলছে, শুধুমাত্র স্বাভাবিক বৃদ্ধির হার বের করতে বলছে, তারপরে কিন্তু আপনার এই ইনফরমেশন গুলো এখানে লাগবে, জন্মহার মৃত্যু হার বের করে তারপরে এটা বের করতে হবে। কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? মানে স্বাভাবিক বৃদ্ধির হার বের করতে গেলে এই দুইটা জিনিস আপনার প্রশ্নে থাকা লাগবে, যদি প্রশ্ন না থাকে উদ্দীপক থেকে যদি ইনফরমেশন থাকে সেগুলো থেকে আগে এগুলো বের করে তারপর স্বাভাবিক বৃদ্ধির হার, আগে জন্মহার মৃত্যু হার বের করে তারপর স্বাভাবিক বৃদ্ধির হার, মানে স্বাভাবিক বৃদ্ধির হার বের করার জন্য সিবিআর, সিডিআর ছাড়া উপায় নাই, গতি নাই। কথা কি ক্লিয়ার হচ্ছেন? জি বুঝতে পারছি, ওকে জি বুঝতে পারছি। আচ্ছা চলেন এরপর আসেন, এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। এরপর কি দেখেন, একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, একটা হচ্ছে নিচে গবেষণা, একটা জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে, জনসংখ্যা বৃদ্ধির হার বোঝানোর জন্য কিন্তু আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে, সেখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখে ফেলতে পারবো, একসাথে অনেকগুলো জিনিস শিখতে পারবো এখানে। জনসংখ্যা বৃদ্ধির হার যেটা আছে সেটার জন্য দেখেন 4 নম্বর, এই 4 নম্বরে হচ্ছে পপুলেশন গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট। এই পপুলেশন গ্রোথটা মনে করেন একটা দেশের যে মানুষ বাড়ে, শুনেন এটা একটু বুঝেন, এই একটা দেশে জন্ম নিলে মানুষ বাড়ে, জন্ম নিলে মানুষ বাড়ে, আবার মৃত্যু হলে মানুষ কমে যায়, মৃত্যু হলে আবার মানুষ কমে যায় না? বাইরে থেকে মানুষ আসলে অর্থাৎ বহিরাগমন হলে, এই যে বহিরাগমন হলে তখনও কিন্তু মানুষ বাড়ে, আবার দেশ থেকে যদি পালায় যায়, দেশ থেকে যদি পালা যায় তখন এটা বলা বহিগমন, বহিগমন, তখনও কিন্তু মানুষ কমে যায়, তখনও কিন্তু মানুষ কমে যায়। তো এই জন্মহার, বহিরাগমন হার, মৃত্যু হার, বহিগমন হার, এগুলো সবগুলো নিয়ে এই চারোটা নিয়ে যেটা হয় সেটা হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। এই স্বাভাবিক বৃদ্ধির হার দেখেন, এটা এটা কি কাকে বলে জানেন? স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার ও নিট অভিবাসন হারের, নিট অভিবাসন হারের সমন্বয়ে, সমন্বয়ে যে হার পাওয়া যায়, সমন্বয়ে যে হার পাওয়া যায়, যে হার পাওয়া যায় তাকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে, তাকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে। দেখেন একদম একদম শর্টকাট ভাবে আপনাকে বুঝাচ্ছি, জনসংখ্যা বৃদ্ধির হার বলে। এখন জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্র কি? স্যার আপনাকে যদি বলে জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্র লিখেন, তাহলে আপনার কি কি লাগবে দেখেন, আপনার লাগবে হচ্ছে জন্মহার, জন্মহার, সরি 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 জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার যদি আপনাকে বের করতে বলে, জনসংখ্যা বৃদ্ধির হার যদি আপনাকে বের করতে বলে, পপুলেশন গ্রোথ রেট যদি বের করতে বলে, তখন আপনার সূত্র হবে কি দেখেন, আপনার সূত্র হবে দেখেন, আহা মামু দেখেন, এটা হচ্ছে নিচে 1000 আর উপরে জন্মহার, উপর হচ্ছে জন্মহার যোগ বহিরাগমন হার, যোগ বহিরাগমন, বহিরাগমন হার কেমন, বিয়োগ মৃত্যু হার যোগ বহিগমন হার, মৃত্যু হার যোগ বহিগমন হার। আচ্ছা এগুলো কিন্তু হার কেমন, এগুলো কিন্তু হার। তো দেখেন জন্মহার কিন্তু আমার কাছে আছে,
12.5। বুঝেন কথাটা? জন্মহার কিন্তু এটা কিন্তু 100 দিয়ে গুণ, বারবার বলতেছি কিন্তু এগুলা কিন্তু 100 দিয়ে গুণ, এই দুইটা, আর নিচে সবসময় 1000। জন্মহার কিন্তু আমার কাছে আছে 12.5 প্লাস। আমাকে একটা প্রশ্ন বলেন, বহিরাগমনের হার কি প্রশ্নে দেওয়া আছে? বহিরাগমনের হার কি দেওয়া আছে? একটু বলেন তো সবাই কমেন্ট করে, বহিরাগমনের হার কি দেওয়া আছে? বহিরাগমনের হার কি দেওয়া আছে? একটু সবাই কমেন্ট করেন, একটু সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। বহিরাগমনের হার কি দেওয়া আছে আমাদের কাছে? ও ভাইয়া, আমাদের কাছে কি বহিরাগমনের হার দেওয়া আছে? একটু বলেন 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 বলেন, একটু বলেন। আমাদের কাছে কি বহিরাগমনের হার দেওয়া আছে? কোনো চ্যাপ্টার স্কিপ করতে হবে না, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, কোনো চ্যাপ্টার স্কিপ করতে হবে না। আমি আমি পড়াই দিচ্ছি, যা যা পড়াচ্ছে অতটুকু পড়ে পড়ে যাস ইনশাল্লাহ, আর ইয়া করতে হবে না। আমি পড়াই দিব, দেখা যাক কত নিয়ে যেতে পারি। বহিরাগমন না বের করতে হবে, গুড, ইয়েস। এই জিনিসটা শেখানোর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আর একটা নতুন জায়গায় যেতে হবে। চলেন আমরা একটা নতুন জায়গায় যাই। হাই আপ টু, আচ্ছা আমরা 20-এর উপরে যেতে পারবো না, আপ টু বাস আর লাউড, আচ্ছা 20-এর উপরে যেতে পারবো না। আচ্ছা বিপদে পড়ে গেছি না, আচ্ছা সমস্যা নেই। এবার বহিরাগমন হারটা একটু দেখি, বহিরাগমন হারটা দেখি। তো বহিরাগমন হার বের করার সূত্র হচ্ছে বহিরাগমনের হার, আরটা হচ্ছে বহিগমনের হার, বহিগমনের বহিগমনের হার, বহিরাগমনের হার ও বহিগমনের হার। শুনেন, আপনারা একটু আগে সিবিআর শিখছেন না? একটু আগে সিবিআর শিখছেন না? ওই সিবিআর এর মতো নিচে সবসময় জনসংখ্যা, নিচে সবসময় জনসংখ্যা, নিচে সবসময় কি বলেন তো? জনসংখ্যা। উপরে হচ্ছে বহিরাগমন, উপরে হচ্ছে বহিরাগমন, আরটা হচ্ছে নিচে এখানে হচ্ছে বহিগমন। যেহেতু এটা বহিগমনের হার বের করতেছে, বহিগমনের হার বের করতেছে, দেখি বলো এটা কত আসে। আমার মানুষ বাইরে গেছে, বাইরে থেকে আসে কজন? ওই দেশে বাইরে থেকে আসে, বাইরে থেকে আসে কত লাখ? 5 লাখ। বলেন কত লাখ? 5 লাখ। কত লাখ? 5 লাখ। ওকে 5 লাখ, চলেন তাহলে 5 লাখ মানুষ আসছে। 5 লাখ, 5 লাখ ভাগ 16 কোটি, 5 লাখ ভাগ 16 কোটি ইন্টু 1000, সরি 1000। এখানে কত লাখ? ওহো, এগুলো তো অনেক বড় বড় মান হবে। তোমার হচ্ছে বাইরে চলে গেছে কয় লাখ? দেখো, দেশান্তর হয় 3 লাখ, মানে বাইরে থেকে চলে গেছে, বাইরে চলে গেছে 3 লাখ মানুষ সরে গেছে। তাহলে এটা হচ্ছে 16 কোটি দিয়ে ভাগ, দেখি কত হয় বল। 16 কোটি দিয়ে ভাগ, 16 কোটি তো ভুল লিখছি, 16 কোটি গুণ 1000, দেখি এটা কত আসে বলেন, একটু পয়েন্ট গুলো বলেন। বহিগমনের হার বলেন, বহিগমনের হার বলেন, কতজন মানুষ বলেন, একটু দ্রুত বলেন। বহিগমনের হার বলেন, তাড়াতাড়ি বলেন, তলে তলে বলেন। দ্রুত বলেন, দ্রুত। হার কত? হার কত? হার কত সেটা বল, হার কত? 3.125, রেকর্ড পাওয়া যাবে না। 3.125, 3.125, 3.125, শিওর 3.125। আমাকে ভাই কেউ বলতেছ না বহিরাগমন 3.125, নাদিয়া ঠিকঠাক বলছে। এরপর বল, এরপর নাদিয়া, এরপর এটা বল, বহিগমনের হার বল। তারপর হচ্ছে জুইও বলছে, সামিয়াও বলছে, তারপর ফায়েজ খানও বলছে, গুড। এই তো এখন সবাই বলতেছে, নাইমা বলছে, রাশেদ বলছে, দীপ্ত বিশ্বাস বলছে, নাদিয়া আক্তার বলছে, তুহিন বলতেছে। ওহো, ফোলাফেন তো একদম এক্সপার্ট হয়ে গেছে। 1.47, 1.47, এগুলো 2 ঘরের বেশি লিখিস না কেমন? 1.47, 3.12, 3.12, 3.12, 3.12, কাজ শেষ। মাইনাস, মাইনাস মৃত্যু 9.37, আমি তো এটা বই পাইছি, 9.37 প্লাস 9.37 প্লাস 9.37 প্লাস 1.47, 1.47। এবার যোগ বিয়োগ করে কত হবে বলো, এবার যোগ বিয়োগ করে কত হবে বলো, টোটালটা বলো, এবার টোটালটা বলো। 3.125, 3.125 কোনটা? আচ্ছা আগেরটা বলতেছো সেতক্ষণে 8-7, আচ্ছা 8-7 হলে 8-7, সমস্যা নেই।
875, ও এটা হচ্ছে 1.87, সরি 875, তাহলে এটা হচ্ছে 1.87, ঠিক আছে। তোরা ঠিকঠাক করে লিখতে পারলে হচ্ছে, তোরা একটু ঠিকঠাক করে লিখ, লোড নিচ্ছে পারতেছ না, বুঝছস। নিচের 1.87, আচ্ছা 1.8 হবে না, আচ্ছা এটা আমি একটু ভুল করছি আর কি, আচ্ছা বাদ দাও, সমস্যা নাই। তোমরা এটার একটু ওই এটা 1.87 হবে বলতেছে অনেকে, অনেকে না সবাই বলতেছে, আমি একটু ভুল লিখছি। এটার উত্তরটা বলো, এটার উত্তরটা বলো, কতদিন পর ভাইয়ার ক্লাসে। না না, রেকর্ড থাকবে না, রেকর্ড থাকবে না, আমি রেকর্ড দিব না, আমি রেকর্ড রাখবো না ভাই। এই ক্লাসটা নিচ্ছি সরাসরি করার জন্য, তুমি রেকর্ড ক্লাস করবা, এটা কোন সময় করবা নিশ্চয়তা নাই। 0.438%, 0.438%। তাহলে দেখেন আপনাকে যত কঠিন দিবে, সর্বোচ্চ কঠিন হচ্ছে এটা, সর্বোচ্চ কঠিন হচ্ছে এটা, সর্বোচ্চ কঠিন হচ্ছে। তা আপনাকে যদি বহিরাগমনের হার বের করতে বলে, আপনাকে যদি বহিরাগমনের হার বের করতে বলে, তখন কি পারবেন না? তখন কি পারবেন না? হ্যাঁ ভাই, কি আর বলবো। এবার আসল লাস্ট, আমাদের তো বহির্গমন পারলে হবে না আমাদের। দেখেন তাহলে আরেকটা হার আছে, দেখেন তার মানে এগুলা শেষ করছি, স্থূল জন্মহার, মৃত্যু হার, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। এবার আসেন নিট অভিবাসন হার, চলেন নিট অভিবাসন হারটা একটু দেখা দিচ্ছি, 5 নম্বর নিট অভিবাসন হার। এই নিট অভিবাসন হার কিন্তু একদম সোজা, নিট অভিবাসন হার সমান, এটা হচ্ছে আপনার নিট মাইগ্রেশন রেট, NMR। এটা হচ্ছে তোমার উপরে বহিরাগমনের সংখ্যা, তারপর হচ্ছে বহির্গমন, উপরে বহিরাগমনের সংখ্যা, তারপর বহির্গমন, এরপর এর পাশে হচ্ছে জনসংখ্যা। আবার বলতেছি, নিট অভিবাসন হার। ওকে, কেন ভাইয়া রেকর্ড রাখেন প্লিজ? নিশ্চয়তা নাই। আমি আবার বলতেছি, আমার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। এই যাবৎকালে আমার নিশ্চয়তা এখনো কেউ দিতে পারে নাই, তো আমি এটা রাখবো নাকি রাখবো না সেটার কোনো ঠিক ঠিকানা নাই। এটা যদি ডিলিট হয়ে যায় পরে বলিস্তান যে স্যার আপনি ক্লাস নেবেন বলছেন, ক্লাস নিছেন কিন্তু ক্লাসে রেকর্ড করতে পারি নাই, হ্যান ত্যান, মানে আমি তোমাদের কথা শুনতে রাজি না, ঠিক আছে। তোমরা যে আমাকে বকা দাও, সে বকা শুনতে আমি রাজি না। আচ্ছা, বহিরাগমন থেকে বহির্গমন বিয়োগ জনসংখ্যা দিয়ে ভাগ কত আসে দেখেন। মাওয়া যুক্ত হয়েছে, ব্যাপার না বুঝতে হবে, করার একটু রাখেন। আচ্ছা প্লিজ বলতেছে অনেকে। আচ্ছা বলো, এটা বহিরাগমনকে বহির্গমন দিয়ে ভাগ কত আসে বলো, এটা মোট জনসংখ্যা দিয়ে ভাগ। এটা পাশে কিছু দিয়ে গুণ করার দরকার নেই, চাইলে 100 দিয়ে গুণ করতে পারো। এটা কত আসে আমার, এটা হচ্ছে 5 লাখ থেকে 3 লাখ বিয়োগ হবে, 5 লাখ থেকে 3 লাখ বিয়োগ হবে, এরপর হচ্ছে তোমার 16 কোটি দিয়ে ভাগ হবে, তোমার কত আসে দেখো, এটা কত আসে, ঠিক আছে। আচ্ছা, এটা টোটাল কত আসে বলো, বহিরাগমন থেকে বহির্গমন বাদ দেওয়ার পর জনসংখ্যা দিয়ে ভাগ করলে। আচ্ছা, এটা তো নিট অভিবাসন হার। আচ্ছা তাহলে এটা 1000 দিয়ে গুণ করবেন, 1000 দিয়ে গুণ করবেন নিট অভিবাসন হার বের করার সময়। কত আসে বলেন, এটা কত আসে? 1.25। আচ্ছা 1.25, ঠিক আছে। 1. কত আসে বলেন তো, 2.5 আসে, 1.25 আসে। ওকে, চলেন এরপরে দেখেন, তাহলে নিট অভিবাসন হারও প্র্যাকটিস করেছি। দেখেন নিট অভিবাসন বের করার জন্য বহিরাগমন বহির্গমন লাগে, সবগুলো প্র্যাকটিস করাচ্ছি। এরপর আর যাওয়া যাবে না, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জনসংখ্যার ঘনত্বটা। দেখেন এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোডগুলো আমি তোমাদের দাগে দিচ্ছি। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার, স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার, স্বাভাবিক বৃদ্ধির হার, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জনসংখ্যার ঘনত্ব ইম্পর্টেন্ট, বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, জনসংখ্যার ঘনত্বটা একটু দেখেন, জনসংখ্যার ঘনত্বটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসছে, বেশি আসে হচ্ছে এটা জনসংখ্যার ঘনত্বটা। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের
একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ মানুষ বসবাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। আপনি এটা এভাবে বলতে পারতেন, বহিরাগমন জনসংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তাকে অভিবাসন হার বলে, এটা বলতে পারতেন। এবার আসেন জনসংখ্যার ঘনত্বের সূত্রটা মুখস্থ করেন। জনসংখ্যার ঘনত্ব, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ইকুয়াল টু, মুখস্থ করেন প্লিজ প্লিজ প্লিজ, মুখস্থ করেন মোট জনসংখ্যাকে মোট জনসংখ্যাকে টোটাল পপুলেশনকে মোট আয়তন দিয়ে ভাগ, টোটাল এরিয়া দিয়ে ভাগ, পপুলেশনকে আয়তন দিয়ে ভাগ। এটা এমসিকিউতে আসে। জনসংখ্যা এবং আয়তনের অনুপাতকে কি বলে? জনসংখ্যা এবং আয়তনের এই ভাগটাকে বলা হয় অনুপাত। জনসংখ্যা এবং আয়তনের অনুপাতকে কি বলে? জনসংখ্যার ঘনত্ব বলে। ঠিক আছে, তাহলে আমাদের জনসংখ্যা ছিল 16 কোটি এবং আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। ভাগ করলে কত হয় একটু আমাকে বলবেন? ভাগ করলে কত হয়? 1084 জন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তার মানে প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন মানুষ বাস করে। ঠিক আছে, প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন মানুষ বাস করে। এবার তুমি আমাকে একটু বলো, তোমাকে এরপর কি প্রশ্নগুলো বলবে? ঘ নম্বরে বলবে আর্থসামাজিক পরিস্থিতি ব্যাখ্যা করো। কার ভিত্তিতে? বলবে নিট অভিবাসন হারের ভিত্তিতে জনসংখ্যার আর্থসামাজিক পরিস্থিতি ব্যাখ্যা করো, অথবা সিবিআর এর ভিত্তিতে জন্মহারের ভিত্তিতে আর্থসামাজিক পরিস্থিতি ব্যাখ্যা করো, অথবা সিডিআর এর ভিত্তিতে আর্থসামাজিক পরিস্থিতি ব্যাখ্যা করো, অথবা এনজিআর এর ভিত্তিতে আর্থসামাজিক পরিস্থিতি ব্যাখ্যা করো। অর্থাৎ এগুলো সবকিছুর ভিত্তিতে তোমাকে জনসংখ্যা উপর মন্তব্য করতে বলবে। তো আপনি কি জানেন, সিবিআর যদি জন্মহার যদি বেশি হয় জনসংখ্যা বাড়বে, জন্মহার কম হলে জনসংখ্যা কমবে, জন্মহার বাড়লে জনসংখ্যা বাড়বে, জন্মহার কমলে জনসংখ্যা কমবে, জন্মহার বাড়লে জনসংখ্যা বাড়বে, জন্মহার কমলে জনসংখ্যা কমবে। বুঝেন না? এই প্রথম লাইনটা লিখে তারপর আপনি বানা লিখতে পারবেন না। আপনার উদ্দীপকটা দেখে আপনি কিছু কথা লিখতে পারবেন না। জন্মহার বাড়লে কেন মানুষ বাড়বে সেটা আপনি বলতে পারবেন না। কথা বলেন, পারবেন কিনা? কথা বলেন, আপনারা পারবেন কিনা? কথা বলেন আমার সাথে। আচ্ছা যাই হোক, সিডিআর বলেন মৃত্যুহার বাড়লে মানুষ বাড়বে না কমবে? মৃত্যুহার বাড়লে মানুষ কমবে, মৃত্যুহার কমলে মানুষ বাড়বে, মৃত্যুহার বাড়লে মানুষ কমবে, মৃত্যুহার কমলে মানুষ বাড়বে। ঋণাত্মক সম্পর্ক বলতে পারবেন না। এই মূল কথাটা যদি প্রথমে লিখে তারপর আপনি বানায় লিখেন কিছুই হবে না, পুরোপুরি নাম্বার পাবেন। আর যদি প্রথম থেকেই বানায় লেখা শুরু করেন কোনো নাম্বার পাবেন না। প্রথম থেকে বানায় লিখবেন না, প্রথমে মূল কথাটা লিখেন, তারপর একটু বানায় লিখেন, তারপর আপনার নিজের মন্তব্য দেন। প্রথমেই মন্তব্য দিতে শুরু করছেন, আপনাকে দিবে না। হ্যাঁ পারবো, ওকে। তাহলে বলেন এরপর নরমাল স্বাভাবিক বৃদ্ধির হার বাড়লে জনসংখ্যা বাড়বে। ভাইয়া বুঝেন, স্বাভাবিক বৃদ্ধির হার, এই যে পপুলেশন গ্রোথ রেট, এটা দিয়ে এমসিকিউ আসে, আমি কই যাব? আমার এখানে কিছু স্লাইড ডিলিট করতে হবে। আচ্ছা, কিছু স্লাইড ডিলিট করতে হবে, যেহেতু আমি এই স্লাইডটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি নিচে একটা স্লাইডে যাব। ওকে, কই স্লাইডটা? হাই, আচ্ছা এখান থেকে আমি স্লাইডটা নিয়ে যাই। আচ্ছা এরপর আসো। আচ্ছা আমার কই, দাঁড়াও, এরপর আমি তোমাকে একটু দেখানোর জন্য এখানে কিছু বিষয় আছে, তোমাদের না দেখালে এমসিকিউ তো আসবে, পারবা না। দেখেন এই যে নরমাল গ্রোথ রেট, স্বাভাবিক বৃদ্ধির হার, নরমাল গ্রোথ রেট, এটা যদি নরমাল গ্রোথ রেট, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে সিবিআর এর উপর। মনে রাখবেন, সিবিআর বড়, সিডিআর ছোট, অর্থাৎ জন্মহার, অর্থাৎ জন্ম বেশি মৃত্যু কম, তখন স্বাভাবিক বৃদ্ধির হার ধনাত্মক হবে। বলেন স্বাভাবিক বৃদ্ধির হার কি? ধনাত্মক। স্বাভাবিক বৃদ্ধির হার কি হবে? ধনাত্মক হবে। আর স্বাভাবিক বৃদ্ধির হার যদি এনজিআর, যদি স্বাভাবিক বৃদ্ধির হার যদি ধনাত্মক হয়, জনসংখ্যা বাড়বে। বলেন জনসংখ্যা বাড়বে, জনসংখ্যা কি বাড়বে?
যদি সিবিআর থেকে সিডিআর ছোট হয়, সরি সিবিআর ছোট মানে মানুষ কম জন্ম নিছে, মারা গেছে বেশি, বুঝেন কথা, 20 জন জন্ম নিছে, মারা গেছে 10 জন, তাহলে 10 জন বেড়ে যাবে না? 10 জন বেড়ে যাবে। এরপর যদি বলেন 20 জন জন্ম নিছে, মারা গেছে 35 জন, মারা গেছে কি 35 জন, তাহলে ও ছোট না? তার মানে 15 জন, এটা বিয়োগ করলে ঋণাত্মক হবে, তখন 15 জন মানুষ কমে যাবে, 15 জন মানুষ কমে যাবে, তার মানে জনসংখ্যা কমবে। যদি সিবিআর এবং সিডিআর সমান হয়ে যায়, সিবিআর ও সিডিআর সমান হয়ে যায়, তখন এটার কোনো পরিবর্তন হবে না, শূন্য পরিবর্তন। বলেন কোন পরিবর্তন হবে না? শূন্য পরিবর্তন। কত পরিবর্তন? শূন্য পরিবর্তন। তাহলে সিবিআর 20, সিডিআর 20, না বাড়বে মানুষ, না কমবে মানুষ, বাড়বেও না কমবেও না, জনসংখ্যা বাড়বেও না, হাই বোর্ড কাজ কর, বাড়বেও না কমবেও না, বুঝছেন? এটাকে বলা হয় জিরো পপুলেশন গ্রোথ, বলেন জিরো পপুলেশন গ্রোথ, ZPG, বলেন ZPG, জিরো পপুলেশন গ্রোথ। কখন? সিবিআর সিডিআর সমান হলে। বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই একটু ইয়েস লিখেন, ভাইয়া সবাই একটু ইয়েস লিখেন। বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই একটু ইয়েস লিখেন। আমি ক্লাসে না চিল্লাবো কেন? তুই বাসায় চিল্লা। জন্মহার বেশি, মৃত্যু কম হলে ধনাত্মক হবে, জনসংখ্যা বাড়বে, জন্মহার কম, মৃত্যু ঋণাত্মক, মানুষ কমবে। জন্মহার মৃত্যুর সমান হলে কোনো পরিবর্তন হবে না, জন্ম মৃত্যু বাড়বেও না কমবেও না, জনসংখ্যা বাড়বেও না কমবেও না। আচ্ছা ওকে, বুঝছেন? সবাই বুঝছেন? ইয়েস বুঝছেন কিনা বলেন সবাই, চিল্লে এখন বুঝছেন কিনা? ওকে ইয়েস। আরেকবার বলতাম, জন্ম নিছে 20 জন, মারা গেছে 10 জন। এই 20 জন মানুষ জন্ম নিছে, 10 জন মারা গেছে, 10 জন রয়ে গেছে না? জনসংখ্যা 10 জন বাড়ি যাবে। 20 জন জন্ম নিছে, 35 জন মারা গেছে, মানুষ বেশি মরে গেছে না? 15 জন কমে যাবে, জনসংখ্যা 15 জন কমে যাবে। জন্মহার 20 জন, মৃত্যুও 20 জন, মানে জন্ম নিছে 20 জন, মৃত্যুবরণ করবে 20 জন, কোনো বাড়বেও না কমবে না, কোনো পরিবর্তন হবে না, ZPG, জিরো পপুলেশন গ্রোথ। তাহলে এইটা যদি বুঝেন, তাহলে আপনি কি এই এনজিআর ভিত্তিতে আর্থসামাজিক অবস্থা বলতে পারবেন না? জনাধিক্যের কারণ আপনি লিখতে পারেন না? জনসংখ্যা কেন বাড়ে আপনি জানেন না? নাকি আমাকে শিখে দিতে হবে? জনসংখ্যা কেন বাড়ে তুই জানিস না? এই বুকে হাত রাখে বল, তুই জানিস না? তাহলে আমাকে কেন পড়াইতে হচ্ছে এগুলা? আচ্ছা, জনাধিক্য রোধের উপায় তুই জানিস না? মানুষ কিভাবে কমাইতে হবে? মানুষকে শিক্ষিত করতে হবে, জীবনযাত্রার মান উন্নত করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেকারদের কাজ নাই, বাসায় বসে থাকে, জনসংখ্যা বেড়াই ফেলবে না। তো এখন মানুষ যখন কাজে যাবে, কর্মসংস্থানে থাকবে, জীবনযাত্রার মান উন্নত হবে, শিক্ষিত হবে, পরিবেশ সম্পর্কে বুঝবে, জনসংখ্যার চাপ সম্পর্কে বুঝবে, অটোমেটিক তারা জনসংখ্যা কমাবে। ধর্মীয় কুসংস্কার রোধ করে দিতে হবে। অনেকে ধর্মীয় কুসংস্কারের কারণে জনসংখ্যা বাড়ায় ফেলে। তাহলে বিভিন্ন আমাদের প্রেক্ষাপট চিন্তা করে জনসংখ্যা সম্পর্কে সচেতন হতে হবে। তো জনসংখ্যা রোধের উপায় আপনি লিখতে পারবেন না? পারবেন বাজি বাবু, তুই তো হামগড়ি দেন। নাটক কম করো প্রিয়, তুমি যে ভিতরে অন্য স্যারের ক্লাস করো সেগুলোও জানে। নাটক কম করো। কিরে তোর দিতে। আচ্ছা সবাই তাহলে এই একটা পার্ট ওয়ান ক্লিয়ার কিনা বলেন? সবাই পার্ট ওয়ান ক্লিয়ার কিনা বলেন? এই পার্ট ওয়ানের যত কথাবার্তা সব শেষ। পার্ট ওয়ান ক্লিয়ার কিনা সবাই বলেন? সবাই পার্ট ওয়ান কি ক্লিয়ার কিনা? হয়েছে, কথা বলেন। আর ভাই পার্ট ওয়ান কি ক্লিয়ার? আপনাদের সবার পার্ট ওয়ান কি ক্লিয়ার? পারবো সেরা কি সেরা আমি তো বুঝি নাই। পার্ট ওয়ান ক্লিয়ার? পার্ট ওয়ান যদি ক্লিয়ার হয়, আমি এটা একটু সেভ করে ফেলি, কেমন? এই পিডিএফটা একটু সেভ করে ফেলি, তারপর নতুন একটা পিডিএফে যাব, আর একটা নতুন স্লাইড নিতে হবে। হ্যাঁ, দুইটা বেশি নয়, পারবো। দুইটার বেশি নয়। এই বেটা গরম হয়ে যাবে বেটা। পার্ট টু শুরু করবো কিনা ভাইয়া? পার্ট টু শুরু করবো কিনা সবাই একটু বলেন।
পার্ট 2 শুরু করবো কিনা, পার্ট 2 শুরু করবো কিনা একটু সবাই বলেন। ক্লিয়ার? ক্লিয়ার তাইবা, ও তাইবাকে মেনশন দিচ্ছে, আমি বুঝতেছি না। ক্লিয়ার ভাইয়া নাকি তাইবা, কোনটা? আচ্ছা তাইবা, আচ্ছা তাইবা কমেন্ট করতেছে যে ক্লিয়ার। বলদের পুনরূপ বলেন, বড় লেভেলের দাদা। স্যার কোন চ্যাপ্টার হইতে কোনটা সিকিউ আসবে একটু বলেন। কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসবে সেগুলো সকলে শুরু করেন ভাইয়া। ওকে শুরু করেন, আপনি অনেক ভালো পড়ান। আচ্ছা পাম দিস না, পাম দিস না। এই সেভ হয় কিনা কেন এতক্ষণ? কি সেভ হচ্ছে এতক্ষণ? সেভ হলে কেমন হয়? লাউড এন্ড ক্লিয়ার। স্যার আজকে কত ঘন্টা ক্লাস করাবেন ভাইয়া? এখন মেলতাসের কনজারভেশন করে 14 গোষ্ঠী উদ্ধার করে। ওকে তাইবা, ঠিক আছে। তাইবা বলতেছে কি 14 গোষ্ঠী উদ্ধার করতে, বাট এটা সেভ হচ্ছে না, যে এটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি একটু জিনিস দেখি এখানে, আমি যে ফাইলটা দেখছো, এক যন্ত্রণায় আছি। এই বোর্ডটা বেশি হলে কাজ করে না। আই হাই, বিপদে পড়ে গেছি, কেন যে সেট দিতে গেলাম। আচ্ছা শুরু করেন। ওকে মক ক্লাস কোথায়? মক ক্লাস আসবে, তোরা আগে ক্লাস কর ভালো করে মনোযোগ দিয়ে। দেখছো ঘটনা কি হয়েছে? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। একজন কোনায় পড়ছে না, এটা সেভিং এর নাম করে আমারে বসা রাখছে। আচ্ছা চলেন আমরা একটু ইয়া দেখি, কিতা বলে, এটা তো ক্যান্সেলও দেওয়া যাচ্ছে না, এটা ক্যান্সেলও দেওয়া যাচ্ছে না। আচ্ছা সেভ হয়েছে মেবি, এটা কি সেভ হয়েছে? ফাইল ম্যানেজার একটু গিয়ে দেখি তো সেভ হয়েছে কিনা। না এটা তো না। আচ্ছা যাই হোক বাদ দাও, আমরা একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, সমস্যা নাই। চলেন আসেন পার্ট 2। পার্ট 2, আচ্ছা পার্ট 2 তে দেখেন দুই ধরনের প্রশ্ন হবে। একটা প্রশ্নের মধ্যে আপনার এখানে বর্ণনা থাকবে, বর্ণনা, অথবা একটা তালিকা থাকবে, তালিকা, অথবা একটা চিত্র থাকবে। ভাইয়া কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস থাকবে। বলেন কয়টা জিনিস থাকবে, সবাই বলেন, সবাই বলেন কয়টা জিনিস থাকবে। আচ্ছা আপনারা কি আমাকে একটা জিনিস গিফট দিবেন? আমাকে কি 100 শেয়ার গিফট দিবেন আপনারা? আমাকে কি 100 শেয়ার গিফট দিবেন? একটা জিনিস গিফট দেন আপনারা আমাকে। আমি আপনাদেরকে এত কিছু গিফট দিচ্ছি, এত কিছু পড়া দিচ্ছি, আপনারা কি আমাকে 100 শেয়ার গিফট দিতে পারবেন না? আমাকে কি 100 শেয়ার? স্যার শুরু করেন, সঠিক উত্তর। আচ্ছা শুরু করতেছি। আসলে আপনার মতো একজন ইকোনমিক্স টিচার হবে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আমার মতো না, আমার চেয়ে ভালো টিচার হোক। আমার মতো হলে অনেক ঝামেলা আছে, অনেক কিছু বলবে তোকে, তুই তোর থেকে আমার থেকে ভালো টিচার হোক। আপনারা কি আমাকে একটা 100 শেয়ার গিফট দিতে পারবেন না? 54টা শেয়ার দিতেছি, আপনারা কি 100 শেয়ার দিতে পারবেন না? দেখি আপনারা নিজ দায়িত্বে কারা কারা শেয়ার করেন, একটু দেখি নিজ দায়িত্বে কারা কারা শেয়ার করেন। আচ্ছা চলেন, বর্ণনা, তালিকা, চিত্র, যে কোনো কিছু থাকতে পারে। কি কি প্রশ্ন হতে পারে স্যার? দেখেন আচ্ছা এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, শোনেন এইভাবে না, আমরা এটাকে 2 ভাগে ভাগ করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা এটা পার্ট 2, ঠিক আছে, এটা 2 এর এ, এটা 2 এর বি। আচ্ছা 2 এর এ, 2 এর বি, যেটাই থাক না কেন, এখানে আপনার 3 ধরনের জিনিস থাকতে পারে। একটা উদ্দীপকের বর্ণনা থাকতে পারে, একটা উদ্দীপকে হচ্ছে আপনার একটা তালিকা থাকতে পারে, একটা উদ্দীপকে আপনার একটা চিত্র থাকতে পারে, সমস্যা নাই। আপনাকে 1 নম্বরে বলবে চিত্রে, চিত্রে কোন তথ্যটিকে, কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে, কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে, কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে। একটা প্রশ্ন হতে পারে এটা। 2 নম্বর চিত্র, উদ্দীপক হতে, উদ্দীপক হতে, উদ্দীপক হতে তালিকা তৈরি করো, তালিকা তৈরি করো, অথবা উদ্দীপকের তথ্যটি, 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 আচ্ছা উদ্দীপক হতে তালিকা তৈরি করো, আচ্ছা উদ্দীপকের তালিকা তৈরি করে, উদ্দীপক হতে তালিকা তৈরি করে তথ্যটি, তথ্যটি সম্পর্কে লিখো, তথ্যটি সম্পর্কে লিখো। এটা প্রশ্ন হতে পারে। অথবা বলতে পারে উদ্দীপক হতে, উদ্দীপক হতে চিত্রের সাহায্যে, চিত্রের সাহায্যে, চিত্রের সাহায্যে
তথ্যটি ব্যাখ্যা করো। 2 নম্বর, আচ্ছা 3 নম্বর গেল। 3 নম্বরের পর আসতে পারে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে অসামঞ্জস্যতা দূর করতে কি পদক্ষেপ নিবে। এরপর লিখো, এরপর হচ্ছে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে অসামঞ্জস্য কি পদক্ষেপ নিবে। এরপর বলতে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণের কি কি উপায় রয়েছে, তথ্যটি থেকে ধারণা দাও। আমি যেভাবে বলছি কথাগুলো এভাবে থাকবে বলে কোনো কথা নাই স্যার। আমি যেভাবে বলতেছি কথাগুলো এভাবে থাকবে বলে কোনো কথা নাই। কথাগুলো এদিক ওদিক হতে পারে। একটা কথা আমি যেভাবে বলতেছি বাংলা কথা একটু এদিক ওদিক হতে পারে, কথার শব্দের পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলাই, এর বাইরে কোনো প্রশ্ন হতে পারবে না, না 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 কখনো প্রশ্ন হবে না। হবে যদি বিগত বছরের বাইরে গিয়ে স্যারের প্রশ্ন করতে চায়, বিগত বছরের কোনো কিছু স্যারের মাথার ভিতর না আসে, তখন হবে। বিগত বছরের যত বছরের প্রশ্ন আসে 16 সাল থেকে, এই যে নতুন সিলেবাস যখন 16 সাল সংশোধিত 16 সাল থেকে যে সিলেবাসটা, ওই সিলেবাস থেকে আজকে এই জবানে 24 সাল পর্যন্ত 2টা বছর পরীক্ষা হয়নি। ওই 2 বছর বাদে বাকি যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন খুঁজে পাওয়া যায় নাই। ইভেন এখানে এমনও প্রশ্ন আছে যেগুলো আগে আসে নাই কিন্তু আসতে পারে, এমন অনেক প্রশ্ন আসছে স্যার। এখানে অনেক প্রশ্ন আসে। এখন এই যে উদ্দীপক থেকে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন শিখার দরকার আছে কি নাই? বলেন, শিখাবো না কিনা? হবে না? হ্যাঁ বলেন শিখার দরকার আছে কি নাই? এগুলো শিখার দরকার আছে কি নাই? কোনো কিছু অসম্ভব না আমাদের কোয়েশ্চেন এন্ড। ওরে ভাই, বিগত প্রশ্ন ফলো করে না স্যার এবার। ভাই এই কথাগুলো বলিস না। পরীক্ষা দিয়ে আয় মুখের সামনে এগুলো তুলে ধরবো, মুখের সামনে মারবো এই প্রশ্নগুলো তোদেরকে। পরীক্ষা দিয়ে আয়, প্রশ্ন আমি দেখবো কি প্রশ্ন কঠিন করে। এখানে যত প্রশ্ন আসছে বিগত বছর থেকে আসছে, এবং বিগত বছরে আসে না কিন্তু আসতে পারে, এগুলো পর্যন্ত অ্যাড করছি বেটা। কি প্রশ্ন বলো, এর বাইরে কি প্রশ্ন করবি আমাকে বল। স্যার কি প্রশ্ন মহাকাশ থেকে দিবে? এটা আইসিটি থেকে দিচ্ছে ভাই। আইসিটি জিনিসটাতে বিভিন্ন ভাবে করা যায়। আইসিটি জিনিসটা তোরা বোর্ড বই পড়স না, এই গাইড বই পড়স, এই জন্য তোদেরকে একটু আটকাতে পারে, কিন্তু এখানে তো আটকানোর সুযোগ নেই। দরকার আছে? চলেন, চিত্রে কোন তথ্যটি প্রকাশ পেয়েছে দেখেন। আপনাকে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখেন কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন 1, এটা 2A এর আলোকে করতেছি, 2A এর আলোকে। চলেন, বললেন যে জনাব জয় স্যার ক্লাসে বললেন প্রতি 25 বছর পর জনসংখ্যা বাড়ে, জ্যামিতিক হারে এবং খাদ্য বাড়ে গাণিতিক হারে। এরপর বলবে জনসংখ্যা, বলবে এই সমস্যার সমাধানে সরকার এই পদক্ষেপ নিছে, এরকম কিছু কথাবার্তা থাকবে স্যার। আমি পুরো উদ্দীপক লিখে আমার সময় নষ্ট করতে যাচ্ছি না, বাংলা বুঝে দিচ্ছি, বুঝে নাও। বললো জনাব জয় স্যার বললো যে 25 বছর পর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য বাড়ে গাণিতিক হারে, এবং এটার কিছু সমস্যা বলবে যে এইটার কারণে এটা হচ্ছে, এবং বলবে এটা দূর করতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে, এরকম কথা বলবে। এবং তোমাকে এখান থেকে প্রশ্ন করছে স্যার, তোমাকে কি প্রশ্ন করছে? বলছে যে উদ্দীপকে কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে, কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে। এখন কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে, এই ধরনের প্রশ্ন যদি আসে তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের তথ্য আছে 2টা। ভাই আমাদের তথ্য আছে কয়টা? 2টা। আমাদের তথ্য আছে কয়টা স্যার? 2টা তথ্য আছে ভাইয়া। জনসংখ্যা সম্পর্কিত তথ্য আছে 2টা। কি দেখলে বুঝবো এটা কার তথ্য, কোনটা কি তথ্য, সেটা কেমনে বুঝবো? আমি লিখে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কি দেখলে কোনটা বুঝবি।
ম্যালথাস তত্ত্ব, একটা হচ্ছে ম্যালথাস তত্ত্ব এবং আরেকটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাস তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমি যদি দেখি প্রশ্নে, আমি যদি দেখি ম্যালথাস তত্ত্বে কি কি চেনার উপায়, ম্যালথাস তত্ত্বে জনসংখ্যা এবং খাদ্যের সম্পর্ক বলবে, জনসংখ্যা ও খাদ্যের সম্পর্কের কথা বলবে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বে মানুষ জনসংখ্যার সাথে খাদ্য নয়, জনসংখ্যার সাথে মাথা পিছু আয়ের কথা বলবে, মাথা পিছু আয়ের কথা বলবে। জনসংখ্যার সাথে কার কথা বলবে? মাথা পিছু আয়ের কথা বলবে। ম্যালথাস তত্ত্বে ভাইয়া জনসংখ্যার সাথে খাদ্যের সম্পর্কের কথা বলবে, জনসংখ্যার সাথে মাথা পিছু আয়ের কথা বলবে। জনসংখ্যা, এখানে জনসংখ্যাটা বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে, ভাইয়া জনসংখ্যা বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে। আর খাদ্য বাড়ে হচ্ছে গাণিতিক হারে, খাদ্য বাড়ে হচ্ছে গাণিতিক হারে, এই কথাটা উল্লেখ থাকবে। আর এখানে আপনাকে বলবে যে জনসংখ্যা সর্বোচ্চ মাথা পিছু আয়, সর্বোচ্চ মাথা পিছু আয়, এই কথাটা বলবে। সর্বোচ্চ মাথা পিছু আয়, সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন, সম্পদের সর্বোচ্চ দক্ষ ব্যবহার, এই কথাগুলো বলবে। এই কথাগুলো যদি বলে কোনো মানুষের দ্বারা এই কাজগুলো হচ্ছে বললে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এখানে এই জিনিসটা মূলত ভালো করে বুঝবেন। এখানে জনসংখ্যার সাথে খাদ্যের সম্পর্ক, এখানে জনসংখ্যার সাথে মাথা পিছু আয়ের সম্পর্ক, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য হারে গাণিতিক হারে। এখানে সর্বোচ্চ মাথা পিছু আয়, সর্বোচ্চ উৎপাদন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, দক্ষ ব্যবহার, এই কথাবার্তা উল্লেখ থাকবে। এগুলো থাকলে কাম্য জনসংখ্যা তত্ত্ব, এগুলো থাকলে ম্যালথাস তত্ত্ব। এটাকে বুঝছেন সবাই? বুঝছেন কিনা বলেন তো, একটু ইয়েস বলেন তো বুঝলে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলতেছে সবাই, যেহেতু ম্যালথাস বলতেছে, ম্যালথাস। আচ্ছা, বুঝছেন কিনা বলেন, এটা সবাই বুঝছেন কিনা আগে বলেন। এই কথাটা বুঝছেন কিনা আগে বলেন সবাই আমাকে। আপনারা কি বুঝছেন? এই কথাটা বুঝছেন? আমি যেটা বলছি, ম্যালথাস তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব চিনতে পারবেন? আমাকে একটু বলেন, ম্যালথাস তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব পারবেন কিনা? ম্যালথাস তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব চিনতে পারবেন? ম্যালথাস তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব চিনতে পারবেন? কথা বলেন, ম্যালথাস তত্ত্ব। ইয়েস, ওকে, চল তাইলে দেখেন। এখন বলেন এটা কোন তত্ত্বকে নির্দেশ করছে? আপনি তো জানেন যে ম্যালথাস তত্ত্বকে নির্দেশ করছে। এখন আপনি উত্তর লিখেন, 1 নম্বরের উত্তর লিখেন। তাহলে আপনি বলবেন যে এটা চিত্রে উদ্দীপকটি ম্যালথাস তত্ত্বকে নির্দেশ করা হয়েছে। ম্যালথাস তত্ত্বটিকে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, এবার ম্যালথাস তত্ত্ব সম্পর্কে আপনি নিচে কয়েকটা কথাবার্তা বলেন। ম্যালথাস তত্ত্ব সম্পর্কে আপনি বলেন যে ম্যালথাস তত্ত্বে এসে হাবি যাবে, এরকম 2-1 লাইন কথা বলেন। যে ম্যালথাস বলছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য বাড়ে গাণিতিক হারে, 25 বছর পর প্রতি 25 বছর পর জনসংখ্যা এই বাড়ে, যেটা জয়দেব সাহেবের কথার সাথে মিলে যায়। এই জন্য ঘটনাটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন বুঝছি। যদি এবার দেখেন 2 নম্বর প্রশ্ন বলছে কি, দেখেন উদ্দীপক হতে প্রয়োজনীয় তালিকা তৈরি করো, বা তালিকা। উদ্দীপকের ভিত্তিতে, কথাটা এভাবে বললে ভালো হচ্ছে, প্রয়োজনীয় তথ্য না বলে এভাবে উদ্দীপকের ভিত্তিতে তথ্যটির তালিকা তৈরি করো, এখন দেখেন, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনার কাছে কি কোনো মান দেওয়া আছে? এখানে নাই, কিন্তু আপনাকে তথ্য তৈরি করতে বলছে না, করতে বলছে। তাহলে আপনি প্রথমে উত্তরে কোন তথ্য সেটা বলবেন যে এটা একটা ম্যালথাস তত্ত্ব, এবং ম্যালথাস কি কি বলছে না বলছে এটা সম্পর্কে আরো 2 লাইন বলেন, নিজে থেকে বলেন। বলার পর আপনি এবার একটা বক্স করেন, যেটা আপনাকে কোনো মান দেয় নাই, আপনি মনে রাখবেন এখানে 3টা জিনিস হবে, একটা বছর, একটা খাদ্য, একটা জনসংখ্যা। একটা বছর, খাদ্য, একটা কি বলতো জনসংখ্যা। বছর, খাদ্য, জনসংখ্যা, কথা বলেন কি কি করে হবে? বছর, খাদ্য, জনসংখ্যা, একটু কথা বলেন কি কি করে হবে? আল্লাহ, ওই পোস্টে চলে গেছে। আচ্ছা, বছর, খাদ্য, জনসংখ্যা, কি কি করে হবে বলেন? বছর, খাদ্য, জনসংখ্যা। আচ্ছা, ওকে, ম্যালথাস তত্ত্ব সম্পর্কে কয়টা লাইন? এরকম আপনি চাইলে এরকম 1000টা করতে পারেন, আমার দরকার নাই। আমি এভাবে করবো 0, 25, 50, 75, এই যে 25 বছর পর কথা লিখছি। এরপর আপনি মনে করেন এখানে 1 লিখলেন, এখানেও 1 লিখলেন। খাদ্য বারে হচ্ছে গাণিতিক হার, গাণিতিক মানে 1 যোগ করে 1, 2, 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, অর্থাৎ খাদ্য বারে হচ্ছে +1। গাণিতিক হারে মানে
তোমার এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে। জ্যামিতিক হার যেটা হচ্ছে ডবল, পূর্বের চেয়ে ডবল, পূর্বের চেয়ে ডবল। এক, একের ডবল কত? 2, 2 এর ডবল কত? 2 দুগুণ 4, 4 ডবল কত? 4 দুগুণ 8। এটা হচ্ছে 2 গুণ করে বাড়বে, 2 গুণ করে বাড়বে, আর এটা এক এক যোগ করে বাড়বে। এটা হচ্ছে প্রয়োজনীয় তথ্যের তালিকা। তাহলে তালিকা না বলে এরকম নিজে থেকে একটা তালিকা তৈরি করবেন। এবার আপনি বলবেন খাদ্য এবং জনসংখ্যা যেখানে 0 বছরে 1 1 ছিল, 25 বছর পর সেটা খাদ্য 2 2 হয়, 50 বছর পরে 3 আর 4 হয়, 75 বছর পরে 4 আর 8 হয়। দেখা যাচ্ছে 75 বছর পর বা 100 বছর পর খাদ্য এবং জনসংখ্যার মধ্যে অনেক বড় একটা পার্থক্য তৈরি হয়, যেটা ম্যালপাসের আলোচ্য বিষয়। এই যে প্রয়োজনীয় তালিকা হয়ে গেল, প্রয়োজনীয় তালিকা হয়ে গেল। বুঝছেন সবাই? বুঝছেন? মিথ্যা ভবিষ্যৎ বক্তা কি কি বলতেছে, এত কিছু বলতে বলি নাই। বছর খাদ্য জনসংখ্যা, আচ্ছা এতটুকু বুঝছেন কিনা বলেন, একটু বলেন 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 বলেন, সবাই বুঝছেন এতটুকু? মানে কেন কমেন্ট গুলো অনেক স্লো, মানে অনেক পরে আসতেছে। এতটুকু বুঝছে সবাই? বুঝতে পারছি, ইয়েস, ওকে। এবার শোনেন, এটা গেল হচ্ছে আপনার প্রশ্ন। এই যদি তালিকাটা দেওয়া থাকে, এই তালিকাটা যদি দেওয়া থাকে, তখন আপনাকে বলবো যে একটা চিত্র আঁকি দেখাতে। কি বলবো বলেন তো? আপনাকে চিত্র আঁকি দেখাতে, তখন কিভাবে দেখাবেন? আমি একটু একটু সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি, দাঁড়ান। এটা একটু ছোট করে দিলে তারপর আমরা এখানে চিত্রটা আঁকতে পারবো, সমস্যা নাই, আমরা চিত্রটা এখানে আঁকতে পারবো। আচ্ছা চলেন, এবার আমি এখান থেকে যদি আমাকে যদি বলে যে চিত্র এঁকে দেখাও, তখন আমি কিভাবে আঁকবো? এই যে এখান থেকে যদি বলে যে চিত্র আঁকো, এই তথ্যটা থেকে চিত্র আঁকো, চিত্র অঙ্কন করতে বলে, চিত্র আঁকতে বললে, তখন আমি কিভাবে আঁকবো দেখেন। তখন আমার নিচে থাকবে বছর, নিচে থাকবে হচ্ছে বছর, আর উপরে থাকবে হচ্ছে খাদ্য এবং জনসংখ্যা। খাদ্য এবং কি বলতো? জনসংখ্যা। খাদ্য এবং জনসংখ্যা, খাদ্য এবং জনসংখ্যা। এখানে একটা কমা দিয়ে দেবে, ফুড এবং পপুলেশন। দেখেন বছর হচ্ছে 0, তারপর হচ্ছে 25, 50, 75, 25, 50, 75। তারপর হচ্ছে মনে করেন এখানে সর্বোচ্চ কত আছে? 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 8 পর্যন্ত গেলাম, 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত গেলাম। বলেন 0 বছরে কত কত ছিল? দুইটাই ছিল 1। আগে এটা আগে ফেলেন, খাদ্য আঁকেন। 25-এ 2, তারপর 50-এ এটা, তারপর 4 হচ্ছে 75। তাহলে এটা হচ্ছে খাদ্য, এটা হচ্ছে ফুড। বলেন এটা কি? এটা হচ্ছে ফুড, ঠিক আছে? এরপর আসেন 0 হচ্ছে 1, তারপর হচ্ছে 25-এ 2, 25 হচ্ছে 2, সেম সেম। তারপর হচ্ছে 50-এ 4, 50 হচ্ছে 4। ও এটা একটা আরেকটা রেখা দিয়ে দিয়ে 50 হচ্ছে, হাই হাই, 50 হচ্ছে কত? 4। এই যে 50 হচ্ছে 4, এই জায়গায় আগে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তারপর 75-এ হচ্ছে কত? 8। এই যে 75-এ এই হচ্ছে 8। এই জায়গা থেকে এই জায়গায় গেছে একসাথে, এতক্ষণ একসাথে ছিল। এখান থেকে তাদের পার্থক্যটা তৈরি হয়েছে, এটা হচ্ছে পপুলেশন, এটা হচ্ছে পপুলেশন। এই যে এখানে একটা যে পার্থক্যটা হয়েছে, এই পার্থক্যটাকে বলা হয় অসামঞ্জস্যতা। দেখেন এখানে, এখানে ফুড আর এখানে পপুলেশন, এখানে একটা গ্যাপ হয়েছে না? এটাকে বলা হয় অসামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা বা জনাধিক্য। এটাকে বলা হয় জনাধিক্য, এটাকে বলা হয় জনাধিক্য, মানে মানুষ বেশি, খাদ্যের চেয়ে বেশি মানুষ বেশি, এটাকে বলা হয় জনাধিক্য। আচ্ছা তাহলে চিত্র আঁকতে বললে চিত্র পারবো, চিত্র আঁকতে বললে চিত্র পারবো। তাহলে কি কি প্রশ্ন করে বলছিলাম? আমাদেরকে বলতে পারে যে কোন তথ্যের কথা বলা হয়েছে, তালিকাটি তৈরি করো, চিত্রটা এঁকে দেখাও, চিত্রটা দেখালাম। জনসংখ্যা এবং খাদ্য অসামঞ্জস্যতা দূরীকরণে কি কি পদক্ষেপ, এই যে খাদ্য এবং জনসংখ্যা দূর করতে কি কি পদক্ষেপ নিতে হবে, এগুলো কি তুমি বলতে পারবা না ভাই? জনসংখ্যা নিয়ন্ত্রণের কি কি কৌশল আছে? তো ম্যালপাসের তথ্যে, ম্যালপাস তথ্যে তোমার দুইটা কৌশল আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। ম্যালপাস তথ্যে কৌশল আছে, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, তোমার হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। এটা নিয়ন্ত্রণের, জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশল, জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশল কয়টা বলেন তো? জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশল কয়টা জানেন? 2টা, মনে রাখেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের কয়টা কৌশলের কথা বলছে? 2টা কৌশল। একটা প্রাকৃতিক নিরোধ বা বাস্তব রোধন, প্রাকৃতিক নিরোধ বা বাস্তব রোধন। একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা। দেখেন এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা হচ্ছে মানুষ গ্রহণ করবে, মানুষ। প্রতিরোধমূলক ব্যবস্থাটা কে গ্রহণ করবে? মানুষ। প্রাকৃতিক নিরোধটা হচ্ছে কে? প্রাকৃতিক নিরোধটা হচ্ছে সৃষ্টিকর্তা ব্যবস্থা নেবে। তোমরা যদি মানুষরা যদি প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা গ্রহণ না করো,
তাহলে সৃষ্টিকর্তা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিবে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, বিভিন্ন মহামারী দিবে, দুর্যোগ দিবে, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী দিবে। যদি আপনারা কি না করেন, প্রতিরোধমূলক ব্যবস্থা না নেন। প্রতিরোধমূলক ব্যবস্থা মানে কি? বিলম্বে বিবাহ মানে দেরিতে বিয়ে দিতে হবে। পরিবার পরিকল্পনা করতে হবে, পরিবার পরিকল্পনা, নৈতিক সংযম, অনৈতিক চলাফেরা করা যাবে না, নৈতিক সংযম করতে হবে। এগুলো হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা। দেরিতে বিয়ে করতে হবে, পরিবার পরিকল্পনা করতে হবে, নৈতিক সংযম করতে হবে, তাইলে মানুষজন কমবে। আর যদি আপনারা বলেন যে না আমরা মানুষ বাড়াতে থাকবো, আমরা শুধু জন্ম দিব, বাচ্চা সন্তান জন্ম দিতেই থাকবো, তাহলে ওই উপর থেকে ফেলাবে, বৃষ্টি ফেলাবে, মহামারী ছড়াই দিবে, করোনা ভাইরাস ছেড়ে দিবে, তারপর মানুষজন মরে আবার ব্যালেন্স চলে আসবে। এই জিনিসটাকে একটা জায়গায় দেখানো হয় যেটাকে বলে ম্যালথাসের চক্র। দেখেন এটা বাদ গেছিল কিন্তু মনে পড়াই দিছে। দেখেন সৃষ্টিকর্তা বড় মহান। এখানে একটা প্রশ্ন বলতে ভুলে গেছিলাম কিন্তু মনে পড়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমাদের মনে পড়ছে এটাই বেশি, সৃষ্টিকর্তা বড়ই মহান। দেখেন আমাদের মনে করাই দিছে। এখানে একটা ম্যালথাসের চক্র থেকে প্রশ্ন হয়, ম্যালথাসের চক্র, এটা বলতে ভুলে গেছিলাম, ম্যালথাসের চক্র, ঠিক আছে? এই যে মিলে গেছে, ম্যালথাসের চক্র। এটা পরীক্ষা কিভাবে আসে? এই চক্রটা, ওই যে আপনাদের চিত্রের একটা কথা বলছেন না, এই চিত্র হচ্ছে এটা একটা আর কি। ম্যালথাস থেকে দুইটা চিত্র হয়, একটা এরকম চিত্র, একটা হচ্ছে চক্র। ম্যালথাসের চক্রে এই জায়গাটা একটা হচ্ছে জনাধিক্য, মনে রাখবা, একটা হচ্ছে জনাধিক্য। মানুষ যখন বেড়ে যায় তখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হবে। এরপর প্রাকৃতিক দুর্যোগ পর মানুষ মারা যাবে, খাদ্য এবং জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য আসবে, ভারসাম্য আসবে, আবার জনাধিক্য হবে। অর্থাৎ জিনিসটা এভাবে চক্র আকারে ঘুরতে থাকবে, ঠিক আছে? আমি যদি উল্টা সাইডে আসছি, জিনিসটা এভাবে ঘোরা উচিত ছিল, আমি একটু উল্টা সাইড দিয়ে দিছি। যাই হোক, আবার বলতেছি, জনাধিক্য হলে প্রাকৃতিক দুর্যোগ হবে, মানুষ মারা যাবার পর ভারসাম্য আসবে, আবার ভারসাম্য আসলে মানুষ খুশিতে থাকবে, জনাধিক্য হবে, আবার জনযোগ হলে আবার প্রাকৃতিক দুর্যোগ, আবার ঘুরতে থাকবে। এই জিনিসটা এভাবে ঘুরতে থাকবে। এই ঘুরতে থাকে বলে এটাকে বলা হয় ম্যালথাসের চক্র। এটাকে কি বলেন? ম্যালথাসের চক্র। স্যার আবার বুঝিয়ে দিন প্লিজ, সামান্য সমস্যা ছিল, মাঝখানে ভিডিও আটকে গেছে, কি করতাম না। জনাধিক্য হলে প্রাকৃতিক দুর্যোগ হবে, প্রাকৃতিক দুর্যোগ পর ভারসাম্য আসবে, ভারসাম্য পর আবার জনাধিক্য, আবার প্রাকৃতিক দুর্যোগ, এভাবে করে ঘুরতে থাকবে স্যার, এভাবে করে ঘুরতে থাকবে। কথা কি ক্লিয়ার? তাড়াতাড়ি করো, তোমাদেরকে পড়তে হবে, শুধু আমার কথা পড়লে হবে না, তোমাদেরকে পড়তে হবে। এই থেকে তিনটা বা দুইটা আসে, আচ্ছা দুইটা আসে, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা বা একটা আসে, তিনটাও তেমন একটা আসে না, দুইটা আসবে, ঠিক আছে? দুইটা, একটা, তিনটা, যে কোনো কিছু হইতে পারে, দুইটা আসতে পারে, সম্ভাবনা আছে দুইটা। আচ্ছা তাহলে এই চক্রটা বুঝছি, এই চক্রটা যদি বুঝতে পারে, এখানে আর তেমন কিছু নাই, তাহলে 2A ক্লিয়ার কিনা বলেন? 2A ক্লিয়ার কিনা? ম্যালথাস তত্ত্ব নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা কারো? সুষম ভারসাম্য, জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা, প্রাকৃতিক নিরোধ, কোনটা আগে কোনটা পরে বুঝনি। তারা বলতেছে ক্লিয়ার। ওকে ক্লিয়ার, চলেন। ক্লিয়ার হলে এবার আসেন 2B কোয়েশ্চেন প্যাটার্ন 2B এর কোয়েশ্চেন প্যাটার্নটা দেখেন। এখানের মধ্যে মনে করেন আপনাকে প্রশ্নে বলে দিবে অথবা একটা তালিকা দিবে, এরকম একটা তালিকা দিবে, বুঝছেন? তালিকাতে এরকম থাকতে পারে যে এরকম বিভিন্ন বিন্দু দিবে এবং এখানে জনসংখ্যা দিবে, এরপর হচ্ছে মাথা পিছু আয়। আচ্ছা বিন্দু না দিয়ে এখানে দেশও দিতে পারে, দেশ দিতে পারে, এ দেশ, বি দেশ, সি দেশ, 10 জন, 12 জন, 14 জন, এটা 1400, 1500, আবার এটা 1200, ঠিক আছে? এভাবে হতে পারে। এবার আসেন আপনাকে কি কি প্রশ্ন করতে পারে। এটা উদ্দীপক এরকম থাকতে পারে, বাংলা কথা লেখা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা এভাবেও থাকতে পারে, একটা বর্ণনাও দিতে পারে, অথবা একটা চিত্রও দিয়ে দিতে পারে। কেমন? আমরা এখান থেকে সব প্রশ্নের উত্তর দিব। চিত্রে কোন তথ্যটিকে নির্দেশ করা হয়েছে, এরপর আসবে 2 নম্বর, এটা হচ্ছে চিত্রে এঁকে দেখাও, এটা আসতে পারে। এরপর হচ্ছে অসামঞ্জস্যতা,
এ বি সি বিন্দুতে এ বি সি বিন্দুতে অসামঞ্জস্যতা নির্ণয় নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপর আসে ম্যালথাস ও কাম্য জনসংখ্যার মধ্যে কোনটি উত্তম এই প্রশ্নটা আসতে পারে। ম্যালথাস ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে কোনটি উত্তম। তারপর অতিরিক্ত জনসংখ্যাকে আচ্ছা অতিরিক্ত জনসংখ্যাকে এটা না দিই এখানে। চিত্র কোন তথ্য থেকে নির্দেশ করা হচ্ছে, চিত্রকে দেখাও, অসামঞ্জস্যতা নির্ণয়, ম্যালথাস ও কাম্য জনসংখ্যার মধ্যে কোনটি উত্তম। এই প্রশ্নগুলো আসতে পারে, এই প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে। এই তথ্য থেকে বেশিরভাগ প্রশ্ন হয় এইটা, এই দুইটা জিনিস বেশি পরীক্ষা আসে, ঠিক আছে, এগুলো খুব কম আসে। তাহলে চলেন এগুলোর উত্তর লিখতে হবে। সবাই রেডি কিনা বলেন? হ্যাঁ, সবকিছুতে প্রবলেম তোদের, বি বিন্দুতে কারণ মাথা পিছু বেশি। আচ্ছা তারা বলতেছে বি বিন্দুতে জনসংখ্যা। আচ্ছা যাই হোক, ওখানে আমি যাচ্ছি না। আগে বলেন আমরা সবাই শুরু করব কিনা, সবাই রেডি কিনা, এগুলোর উত্তর বলা শুরু করব? বলেন এগুলোর উত্তর বলা শুরু করবো কিনা? আচ্ছা চলেন, আপনারা উত্তর করা শুরু করে দিচ্ছেন না? আচ্ছা ভালো, উত্তর করা শুরু করে দেখা ভালো। আচ্ছা আমি একটু এটা সিলেক্ট করে এটা ছোট করে দিচ্ছি। ছোট করলে আমরা এখানে উত্তরগুলো এখানে বলে ফেলতে পারবো, ঠিক আছে। এগুলা এখানে এক সাইডে করে থাকুক, তাহলে আমরা এখান থেকে সবগুলো উত্তর দিয়ে দিতে পারবো। তাহলে আসেন, প্রথমে বলছে কি কোন তথ্যটাকে নির্দেশ করছে, তাহলে এখানে আমি বলে দিচ্ছি। এই যে মনে করেন যে 1 নম্বর প্রশ্নের উত্তর, তাহলে কোন তথ্যটাকে নির্দেশ করা হয়েছে? কাম্য জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করা হয়েছে। তাহলে কাম্য জনসংখ্যা তত্ত্বের সম্পর্কে এবার 2-3 লাইন লিখেন, এখানে 3 লাইন লিখেন। কাম্য জনসংখ্যা তত্ত্ব কাকে বলে? যে জনসংখ্যা তত্ত্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের জনসংখ্যাকে নির্দেশ করা হয়েছে তাকে কাম্য জনসংখ্যা তত্ত্ব বলে। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। কি আছে এখানে? যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় সম্ভব হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে সেই জনসংখ্যার স্তরকে বোঝায় যেখানে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ মাথাপিছু আয়, সর্বোচ্চ জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হয়। এরকম 2-3 লাইন লিখলেন। 2-3 লাইন লিখলে বলবে যে উদ্দীপকে যেহেতু জনসংখ্যা এবং মাথাপিছুর সম্পর্ক বোঝানো হয়েছে, জনসংখ্যা এবং মাথাপিছু আয়ের সম্পর্ক বোঝানো হয়েছে, সেটা কাম্য জনসংখ্যা তত্ত্ব। তাহলে উদ্দীপকের সাথে কথা বলে আর 3 লাইন লিখেন। তাহলে এখানে 3 লাইন, এখানে 3 লাইন, 6 লাইন, এখানে 1 লাইন, 7 লাইন। 7 লাইন উত্তর শেষ। গ নম্বরের জন্য 7 লাইনের বেশি লাগবে না। আচ্ছা এবার দেখো, চিত্র এঁকে দেখাও বলছে কি 2 নম্বর বলছে কি চিত্র এঁকে দেখাও। আচ্ছা এটা একটু ছোট করে দিচ্ছি। তাহলে চিত্র এঁকে যখন দেখাতে বলবে, 2 নম্বর দেখেন, চিত্র এঁকে যখন দেখাতে বলবে তখন তো আপনি প্রথমে বলবেন যে এটা কাম্য জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে, এটা কাম্য জনসংখ্যা তত্ত্ব, এটা প্রথমে বলে দিবেন যে এটা কাম্য জনসংখ্যা তত্ত্ব। এবার চিত্রটা আঁকবেন। এই চিত্রটা আপনি আলফ্রেড সার্ভে আঁকছিল, বলেন এটা কে আঁকছে? আলফ্রেড সার্ভে, বলেন কে আঁকছে? আলফ্রেড সার্ভে আঁকার সময় উপরে দিচ্ছে মাথা পিছু আয়, এটা পরীক্ষা আসে। উপরে কি থাকে? মাথা পিছু আয়। নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে জনসংখ্যা। উপরে মাথা পিছু আয়, নিচে কি থাকে? জনসংখ্যা। বলেন জনসংখ্যা কত? 10, 12, 14। 10, 12, 14। এরপর মাথা পিছু আয় কত? 1200, 1400, 1500। দেখেন অনেকে উল্টা পাল্টা লিখে 1200, 1400, 1500। অনেকে কি লিখে জানেন? 1400, 1500, 1200, 1400, 1500, 1200। এরকম না রে বোকা, 1200, 1400, 1500, ঠিক আছে। এবার দেখে আঁক। 10 জন হলে 1400, তাহলে 10 জন হলে 1400। এই যে 10 জন হলে 1400, এই জায়গায় এই দেশ বা এই বিন্দু। 12 হলে 1500, এই যে 12 হলে 1500, এই জায়গায় হচ্ছে বি বিন্দু। এরপর হচ্ছে 14 হলে 1200, 14 হলে 1200, এই জায়গায় হচ্ছে সি বিন্দু। তাহলে আমার রেখাটা এখান থেকে এই বরাবর নেমে গেছে, এই রেখাটা এই বরাবর এখান থেকে এখানে নেমে গেছে। এটা এখানে বাড়তি থাকতে পারে, আবার কমতেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরকম বাঁকা হবে, এটা কার্ভ হবে, অবতল আকৃতির হবে, ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির। এটার আকৃতি কেমন? ভূমি অক্ষের দিকে অবতল, ভূমি অক্ষের দিকে অবতল, ভূমি অক্ষের দিকে অবতল। আচ্ছা এবার আসেন, চিত্র আঁকতে বলছে, দেখেন চিত্র আঁকলাম। এবার একে ব্যাখ্যা দিয়ে দেবো, বলবো নিচে জনসংখ্যা, উপরে মাথা পিছু আয় দেখানো হয়েছে। 10 জন জনসংখ্যাতে সব মাথা পিছু আয় 1412 থেকে 1500, 14 হলে 1200, যা এবিসি বিন্দু তারা দেখানো হয়েছে। কাজ শেষ। এরপর বলেন এ বি সি বিন্দুতে অসামঞ্জস্যতা নির্ণয় করতে বলছে। এই অসামঞ্জস্যতার একটা সূত্র আছে, দেখেন 3 নম্বর প্রশ্নের উত্তর দেখাচ্ছে। 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে। 3 নম্বর
3 নম্বর অসামঞ্জস্যতা বের করতে বলছে। দেখেন আপনি বলবেন অসামঞ্জস্যতা নির্ণয়, অসামঞ্জস্যতা নির্ণয়, অসামঞ্জস্যতা নির্ণয়। তাহলে এ বিন্দুতে বেয়া, কোন বিন্দুতে? এ বিন্দুতে বলেন, তারপর হচ্ছে বি বিন্দুতে বলেন, বি বিন্দুতে বলেন, সি বিন্দুতে বলেন, সব বিন্দুতে সূত্র একটা ভাইয়া, সূত্র কয়টা? একটা। এম অসামঞ্জস্যতাকে আমরা প্রকাশ করি মল অ্যাডজাস্টমেন্ট, মল অ্যাডজাস্টমেন্টের এম, মল অ্যাডজাস্টমেন্টের এম, এম সমান এ মাইনাস ও ডিভাইডেড বাই ও, এ মাইনাস ও ডিভাইডেড বাই ও, এ মাইনাস ও ডিভাইডেড বাই ও। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। সবগুলো সেম ভাইয়া, সবগুলো সেম। এখানে মনে রাখবেন ভাইয়া, মনে রাখবেন এখানে ও এর মানটা হচ্ছে ফিক্সড, মনে রাখবেন ও এর মানটা আগে ঠিক করে ফেলবেন। ও মানে কাম্য জনসংখ্যা, ও মানে কি? ও মানে কাম্য জনসংখ্যা। এখন কাম্য জনসংখ্যা কিভাবে ঠিক করবেন স্যার? এই যে চিত্র বা উদ্দীপক, চিত্র বা উদ্দীপক যেটাই দেখেন না কেন, উদ্দীপক দেখে সর্বোচ্চ মাথা পিছু আয়টা দেখবেন, সর্বোচ্চ মাথা পিছু আয়, সর্বোচ্চ মাথা পিছু আয়টা আগে খুঁজবেন। আমরা কিন্তু সর্বোচ্চ মাথা পিছু আয় 1400, 1500, 1200, 1500 হচ্ছে সর্বোচ্চ। এবার আবার মানুষ কতজন আছে? এবার আবার মানুষ আছে হচ্ছে 12 জন। সুতরাং ও সমান 12, ও সমান কত ভাইয়া? ও সমান হচ্ছে 12। এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। আপনি যে সূত্রে যান না কেন, দেখেন যে সূত্রে যান না কেন, আপনি এই সূত্র লিখতেছেন, এই সূত্রে এখানে 12 হবে, এই সূত্র লিখতেছেন, এই সূত্রে এখানে 12 হবে, এই সূত্র লিখতেছেন, এই সূত্রে এখানে 12 হবে। শুধু এখানে না, নিচেও 12, নিচেও 12, নিচেও 12। কেন? ও মানে কাম্য জনসংখ্যা, ও মানে কাম্য জনসংখ্যা, ও মানে কাম্য জনসংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই 12-র আগে কি হবে? এই 12-র আগে কি হবে? এই 12-র আগে কি হবে? এ মানে কি স্যার? তার মানে বলেন না স্যার, এ মানে কি? এ মানে অ্যাকচুয়াল বা প্রকৃত, অ্যাকচুয়াল বা প্রকৃত। প্রকৃতটা ডিপেন্ড করবে বিন্দু অনুযায়ী, প্রকৃত জনসংখ্যা ডিপেন্ড করবে বিন্দু অনুযায়ী, বিন্দু অনুযায়ী। বলেন বিন্দু অনুযায়ী কোন বিন্দুতে বের করতেছেন? এ বিন্দুতে। এ বিন্দু বরাবর মানুষ কজন? 10 জন, তাহলে এখানে হবে 10। বলেন কোন বিন্দুতে বের করতেছেন? বি বিন্দুতে। বি বিন্দু বরাবর মানুষ কয়জন? 12 জন, তাহলে এখানে হবে 12। বলেন কোন বিন্দুতে বের করতেছেন? সি বিন্দুতে। সি বিন্দু বরাবর মানুষ কয়জন? 14, তার মানে এখানে হবে 14। তার মানে দেখছেন এর মানটা চেঞ্জ হয়, এর মানটা চেঞ্জ হয়, আর এটা ফিক্সড, আর এটা ফিক্সড। ও তাহলে এবার যোগ বিয়োগ করতে পারবেন না আপনি? এটা যোগ বিয়োগ করে কত আসে বলেন? এ বিন্দুতে কত আসে? এ বিন্দুতে কত আসে? ও এর মান ফিক্সড, এ বিন্দুতে 0.16 বলতেছে। জনসংখ্যা তত্ত্ব দারুণ হয়েছে কার? সান্ডার্স। তথ্যাকার প্রকাশ করেন আইডু ক্যানন। গুড। নাদিয়া নাম্বার 1। এ বিন্দুতে কি আসছে বলো? এ বিন্দুতে, এ বিন্দু থেকে মাইনাস আসছে, চিত্র এঁকেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ বিন্দু থেকে মাইনাস আসছে, হ্যাঁ মাইনাস 0.16। আচ্ছা আমি কি করলাম? এটা মাইনাস 0.16, মাইনাস 0.16, আর এটা হবে 0, এটা হবে 0, আর এটা হবে, আর এটা কত হয়? আর এটা হবে 0.16। দেখেন এখন যদি বলে যে মন্তব্য করো, ও এখানে শুনেন অসামঞ্জস্যতা নির্ণয় করো, অথবা এটা এভাবে বলে নিম্ন বা কম, নিম্ন বা কম, এটা বলতে পারে, বা বা অথবা এটাও বলতে পারে নিম্ন বা কম, বলতে পারে বেশি বা উচ্চ, বেশি বা উচ্চ জনসংখ্যা নির্ণয় করো, বেশি বা উচ্চ জনসংখ্যা নির্ণয় করো। দেখেন অসামঞ্জস্যতা না বলে বলতে পারে নিম্ন বা কম জনসংখ্যা নির্ণয় করো, উচ্চ বা বেশি জনসংখ্যা নির্ণয় করো, সেম কথা। অসামঞ্জস্যতা না বলে এখন কিভাবে নির্ধারণ করে মনে রাখবেন, এম এর মান, এম এর মান 3 রকম হয়, এম এর মান 3 রকম হয়, একটা পজিটিভ, একটা শূন্য, একটা নেগেটিভ। এম এর মান কয়টা হয়? 3টা ভাইয়া। এম এর মান কয়টা? এম এর মান হচ্ছে 3টা। এম এর মান কয়টা? 3টা। ধনাত্মক হলে, ধনাত্মক হলে মনে রাখবেন বেশি জনসংখ্যা, শূন্য হলে কাম্য জনসংখ্যা, আর মাইনাস হলে কম জনসংখ্যা। তাহলে বলে যে যদি বলে যে নিম্ন বা কম জনসংখ্যা বিন্দু কোনটা, তাহলে এ হচ্ছে নিম্ন বা কম জনসংখ্যার বিন্দু, এ হচ্ছে নিম্ন বা কম জনসংখ্যার বিন্দু, নিম্ন বা কম জনসংখ্যার বিন্দু, নিম্ন বা কম জনসংখ্যার বিন্দু। সি হচ্ছে উচ্চ বা বেশি জনসংখ্যার বিন্দু, উচ্চ বা বেশি জনসংখ্যার বিন্দু। আর বি হচ্ছে কাম্য জনসংখ্যার বিন্দু, কাম্য, কাম্য জনসংখ্যার বিন্দু। কেন? এই যে এটা মাইনাস আসছে, মাইনাস মানে কম, এ বিন্দুতে কম, এ বিন্দুতে কম। তারপর এটা পজিটিভ আসছে, তাহলে উচ্চ, সি বিন্দুতে উচ্চ। এটা 0 আসছে, তার মানে 0 মানে কাম্য, বি বিন্দুতে কাম্য। এভাবে করে আসতে পারে নিম্ন জনসংখ্যা, কাম্য জনসংখ্যা, কম উচ্চ জনসংখ্যা, বেশি জনসংখ্যা, এভাবে করে প্রশ্ন আসতে পারে। কথা বুঝছেন?
কথা বোঝা যায় সবার? বলেন মাথা ভিতরে ঢুকছে কথা? বলেন মাথা ভিতরে কি ঢুকছে? ওরে ফোলাফাইন কথা বল। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার হলে দেখেন এবার লাস্ট একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। ম্যালথাস তত্ত্ব ও কাম্য জনসংখ্যার মধ্যে কোনটি উত্তম? ম্যালথাস তত্ত্ব ও কাম্য জনসংখ্যার মধ্যে কোনটি উত্তম? যদি এই প্রশ্নটা আসে, দেখেন এই প্রশ্নটা যদি আসে, এখানে আমার একটা সুন্দর ব্যাখ্যা আছে। এখানে আমার না আসলে, বুঝছেন, এটা অনেক বই আছে, তো আপনি ওখান থেকে শিখতে পারেন। ইকো গ্যালারি বই থাকলে ইকো গ্যালারি বই থেকে শিখতে পারেন। হচ্ছে ইকো গ্যালারি বইয়ের পিডিএফ, যারা বই নিয়েছেন তারা যারা কাম্য জনসংখ্যা তত্ত্ব ও ম্যালথাস তত্ত্বের মধ্যে এই জিনিসটা পড়বে। এই জিনিসটা পড়ার পর এই যে আপনারা একটা এসএস নিতে পারেন, ছাড়ে আপনারা একটা এসএস নিতে পারেন কোনটি উত্তম যদি বলে, এখান থেকে এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট। কয়টা পয়েন্ট আছে? 8টা পয়েন্ট আছে। এখান থেকে যে কোনো 4টা বা 5টা পয়েন্ট বলে, যে কোনো 5টা বা 4টা বা 5টা পয়েন্ট বলে আপনি এই মন্তব্যটা লিখে দিতে পারেন, ঠিক আছে? কোনটা শ্রেয় বললে লাস্টে এটা বলবেন। আর এখানে 8টার মধ্যে থেকে যে কোনো 4টা বা প্রশ্ন লিখবেন, যে কোনো 4টা বা 5টা, সবাই এসএস নিয়ে একটা গান লিখেন উন্নত দেশের জন্য কাম্য জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে? এটা নিয়ে সবাই একটু ডান লিখেন, এসএস নিয়ে একটু ডান লিখেন। ম্যালথাস তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে কোনটা শ্রেয় যদি বলে, এখান থেকে যে কোনো 4টা বা 5টা লিখবেন। 8টার মধ্যে, এই 8টার মধ্যে যে কোনো 4টা বা 5টা লিখেন। এরপর লাস্টে এই কথাটা বলে দিবেন। এই জিনিসটা এসএস নিয়ে সবাই ডান লিখেন, শূন্য হবে বুঝছো? কাম্য জনসংখ্যা বলতে শূন্য হবে, আর শূন্য না হলে কম বা বেশি হবে, ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো কিছু হবে, টেনশন করার দরকার নেই। কত পৃষ্ঠা ইকো গ্যালারি বইয়ের? আচ্ছা ইকো গ্যালারি বইয়ের কত পৃষ্ঠা আমি জানি না, কি বুঝে দিতাম আবার কি বুঝে দিব? ভাইয়া 5টা দিলেই তো হবে, 5টা দিলে হবে, সমস্যা নেই। ওকে ডান। সস ডান না? ওকে, সস ডান হলে তাহলে আমরা পার্ট 2 আশা করি বুঝতে পারছি। এই পার্ট 2 হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যালথাস তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বের। এই দুইটা জিনিস যদি আপনারা পারেন, আপনাদের পার্ট 2 ক্লিয়ার। এবার আসেন পার্ট 3, আমাদের লাস্ট পার্ট 3। এখানে দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়। একটা উদ্দীপকে যদি আচ্ছা দুইটা কথার মধ্যে একটা কথা এরকম যে এখানে একটা কথা বলবে, একজন মানুষের কথা বলবে, মনে করেন এক্স ওয়াই জেড না, আসলে মকলেসের কথা বলবে। মকলেস শিক্ষিত যুবক, মকলেস হচ্ছে কি বলেন তো? শিক্ষিত যুবক, কিন্তু সে কাজ পায় না, এই ধরনের কথাগুলো থাকবে, কাজ পায় না, ঠিক আছে? সে একটা প্রশিক্ষণ নিছে, এবং সে নিজে একটা কোনো কাজ করতেছে, কিন্তু তার টাকার অভাব, এই ধরনের কথাবার্তাগুলো বলবে। এগুলো বলবে উদ্দীপকে কোন বিষয়টাকে নির্দেশ করছে, কোন বিষয়টিকে নির্দেশ করছে, বা কোন উদ্যোগটিকে নির্দেশ করছে, এ ধরনের প্রশ্ন আসবে। কোন উদ্যোগটিকে নির্দেশ করছে, এবং সেটার ক্ষেত্রে কেমন এই যে উদ্যোগটা গ্রহণ করছে তার ক্ষেত্রে, উদ্যোগটির ক্ষেত্রে যে উদ্যোগটা নিছে আর কি, এখানে যে এটার কথা বলতেছে, উদ্যোগটির ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করা উচিত, কোন কোন বিষয় বিবেচনা করা উচিত, এবং তার সমস্যা সমাধানে, এটা গতে আসে ঘ নম্বর, এগুলো সব তার সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ কি হইতে পারে, তার সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ কি হইতে পারে। এরপর হচ্ছে আরেকটা মানব সম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপ, মানব সম্পদ উন্নয়নে গৃহীত
পদক্ষেপগুলো কি কি? পদক্ষেপগুলো কি কি? পদক্ষেপগুলো কি কি? কেমন? পদক্ষেপগুলো কি কি? এই প্রশ্নটা আসে, তাহলে বলেন ওর এখানে কোন বিষয়টাকে নির্দেশ করছে? দেখি বলেন তো কোন বিষয়টাকে নির্দেশ করছে? ওরে আপনারা পেরে গেছেন। এরকম যদি কথা বলে যে কাজ পায় না, নিজে থেকে কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে আত্মকর্মসংস্থানকে বোঝাচ্ছে। তো আত্মকর্মসংস্থান দেওয়ার সময় কি কি বিষয় বিবেচনা করতে হয় আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো সবগুলো উত্তর আপনি এখান থেকে পিডিএফ থেকে দিতে পারবেন। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, আপনারা সবাই সস নেবেন, সবাই একটা একটা সস নেবেন। দেখি সবাই সস নেন, ঠিক আছে? এই যে সস নেই সবাই। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে করণীয়, সবাই একটু সস নেন। এই জিনিসটা সস নিয়ে আমাকে বলেন সস গ্রাম। সস নিয়ে সবাই বলেন সস নেন, সস এসএস নেন, এসএস নিয়ে সবাই একটু ডান লিখেন, এসএস নিয়ে সবাই একটু ডান লিখেন। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কি কি করণীয় বা কি কি বিবেচ্য বিষয় সেটা আপনি একটু এস নেন, সস নিছেন? আশা করি নিয়ে নিয়েছেন। সস নিলে এটা হচ্ছে ওই যে করণীয় বললে, এটা হচ্ছে করণীয় বললে, যখন বলবে যে করণীয় তখন হচ্ছে এটা দিবেন। আর যদি বলে যে মানব সম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপ, এই যে মানব সম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপ, এটাও নেন, এটাও সস নিয়ে ফেলেন, এই জিনিসটাও নেন। এই জিনিসটাও হচ্ছে মানব সম্পদ উন্নয়নের এখানে গৃহীত পদক্ষেপ। এখান থেকে আপনি শিক্ষা কার্যক্রম, পরিবার পরিকল্পনা, আবাসন কার্যক্রম, নারী শিক্ষা উন্নয়ন, যুব ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়ন, যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারেন। এখানে আরো অনেক এমসিকিউ আছে, এগুলো আপনি চাইলে পড়তে পারেন। তাহলে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, ঠিক আছে, মানব সম্পদ উন্নয়নের জন্য। ইকো গ্যালারি বই থাকলে গুড, ইকো গ্যালারি বই থাকলে তো ভালো। তাহলে আশা করি সস নিয়ে নিচ্ছেন, না নিলে 5 সেকেন্ডের মধ্যে নেন। 1 2 3 4 5। তার মানে দেখেন আপনাকে এই অধ্যায়টাও শেষ করে দিলাম, এই অধ্যায়টাও সুন্দর করে আপনাকে শেষ করে দিলাম। কি কি প্রশ্ন আসে সেগুলোও বলে দিলাম, প্রশ্নের উত্তরও করে দিলাম। আল্লাহ কই 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 বুঝলা কিরে ভাই? শিট, বুঝতাম না যে এটা কি একটা হলো। এই পুরো বোর্ডের একটাই সমস্যা, মানে এখন ঠিকঠাক আছে আবার ঝামেলা হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে আপনাদের কি কি সমস্যা, কি কি পরীক্ষা আসে না আসে সেগুলো দেখা দিলাম। বুঝছেন কিনা বলেন? সবাই কথা ক্লিয়ার নাকি বুঝছেন নাকি বলেন? সস ফোনে পড়ে থাকে না? হ্যাঁ এটাই সমস্যা আমাদের, সস টস এগুলো সব ফোনে পড়ে থাকে, বাসায় পড়ালেখা করে। এখন না বললে এটা আপনার দোষ, না বললে সেটা আপনার দোষ। আচ্ছা যা যা পড়াইছে, যা যা প্রশ্ন লিখে দিচ্ছে, এই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করলে 100% কম পাওয়ার চান্স আছে, ঠিক আছে? 100% কম পাওয়ার চান্স আছে। শুনেন, লাস্ট মোমেন্টে কথা বলে দিচ্ছি, এটা আপনার জীবনের পরীক্ষাগুলো যতগুলো দিবেন তার মধ্যে সব থেকে একটা শ্রেষ্ঠ পরীক্ষা হতে হবে। কেন শ্রেষ্ঠ পরীক্ষা হতে হবে? এইচএসসি পরীক্ষায় আপনার একটা ভালো রেজাল্ট থাকলেই তবেই আপনি বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকতে না পারলেও একটা ভালো কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রাইভেট একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে যান, সেখানে একটা ভালো সিজিপিএ লাগে, একটা জিপিএ লাগে, সরি আপনাদের একটা জিপিএ লাগে। তাহলে একটা ভালো জিপিএ না থাকলে আপনার আলটিমেটলি আপনার কখনো ভালো একটা জায়গায় পৌঁছানো সম্ভব থাকবে না। মনে রাখবেন, ভালো জায়গা থেকে ভালো মানুষ তৈরি হয়, ভালো জায়গা থেকে ভালো মানুষ তৈরি হয়, আর খারাপ জায়গা থেকে নর পিশাচ, পশু, জানোয়ার তৈরি হয় খারাপ জায়গা থেকে। আপনি খারাপ জায়গায় প্লিজ যায়েন না, খারাপ জায়গায় কখনো ভালো মানুষ হইতে পারে না। ভালো জায়গায় গেলে ভালো মানুষ হইতে পারবেন। আমরা আজকে সমাজের এত মারামারি হানাহানি কেন দেখি? আসলে এই যে মানুষগুলো আসলে এই কাজগুলো করতেছে তারা কখনো ভালো কাজে ভালো জায়গায় বড় হয়নি, এই জন্য তাদের এত ঝামেলা। আর ভালো মানুষগুলো সবসময় কি ভালো জিনিস করতে চায়, সমাজের উন্নতি করতে চায়। আমরা স্টুডেন্ট, আমাদের উচিত ভালো মানুষ হওয়া, ঠিক আছে? কেন আমরা শুধু শুধু অন্যের ক্ষতি করব? শুধু কেন অন্যের ক্ষতি করতে যাবো আমরা শুধু শুধু? একটা জিনিস মনে রাখবেন, ভালো মানুষ দুনিয়াতে ভালো থাকতে পারে না, সেটা একটা বড় খারাপ জিনিস। যে আমরা ভালো হয়ে চলাফেরা করলাম, সবকিছু ভালোভাবে জীবনযাপন করলাম, কিন্তু আমাদেরকে খারাপ মানুষগুলো ভালো থাকতে দেয় না। অনেক সময় এরা আমাদেরকে খারাপভাবে প্রভাবিত করতে চায়। কিন্তু সৃষ্টিকর্তা নামে একজন ব্যক্তি আছে, সৃষ্টিকর্তা নামে একটা শক্তি আছে, এই শক্তি কিন্তু আমাদের খারাপ চায় না।
উনি ঠিকই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে, ঠিক আছে, বিপদ থেকে রক্ষা করে, ঠিক আছে। তো সবসময় মনে রাখবেন একটু ভালো মতো পড়ালেখা করবেন। আইএলটিএস দিয়ে বিদেশ যাব, সপ্তম অধ্যায়ের ক্লাস একটু আগে করানো আছে, সপ্তম অধ্যায়ের ক্লাস একটু আগে করানো আছে, ওইটা দেখে গেল তোমাদের যা মনের চাওয়া আছে সেটা পূরণ করে দিছি। বাকি আর একটা ক্লাস নিতে ইচ্ছে হলে কালকে নিব, তো সেটার জন্য দাবি রাখবে না। তারপরও তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষাটা ভালো মতো দাও ভাই। আর যদি ক্লাস বেশি দেখার ইচ্ছে হয় ইউটিউবে গিয়ে স্টুডেন্ট পেপার সার্চ দিয়ে সেখান থেকে দেখে ফেলো, ঠিক আছে। তো আর কথা বাড়াচ্ছি না, মোটিভেশন দিয়ে কাজ নাই, বুঝছেন, মোটিভেশন দিয়ে কাজ নাই, ঠিক আছে। একটু ভালো মতো পড়ালেখা করেন আপনারা। যারা হচ্ছে একজন বলছে কি আপনার মতো টিচার হতে চায়, ঠিক আছে, আমি বলবো যে আমার মতো না, আমার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করবা। কারণ তুমি তোমার যে এম, সে এম এ পৌঁছানোর জন্য তোমাকে প্রচুর কষ্ট করতে হবে। অনেকে মনে করে আমি এই বিষয়ে পরিমাণে, আমি এই বিষয়ে অনেক বড় বাহাদুর, আমি এই বিষয়ে পড়ালেখা করে আমি এই বিষয়ে বহুত কিছু করে ফেলতে পারি। কিন্তু মনে রাখবেন রবীন্দ্রনাথ সাহিত্য নিয়ে পড়ালেখা করে নাই, কিন্তু সাহিত্যের জন্য সে সবার শ্রেষ্ঠ। তারপর আইনস্টাইন, তারপর মনে করেন যে উনি কি কোনো ফিজিক্স নিয়ে পড়ালেখা করছে, আমার তো মনে হয় না, আমি যদি এতটুকু শিওর জানি না, তাকে উনি তো ফিজিক্স নিয়ে তেমন একটা পড়ালেখা করছে বলে তো আমার মনে হয় না। কিন্তু উনি ফিজিক্স নিয়ে কত ভালো একটা রিসার্চ আছে ওনার, আইনস্টাইনের নাকি কার, সেটা একটু ভুলাই ফেলছি যদিও। মনে রাখবেন ভালো ভালো টিচার হওয়ার জন্য, যোগ্যতা সম্পন্ন টিচার হওয়ার জন্য ওই বিষয়ে পড়ালেখা করার দরকার হয় না। আপনাকে কি করতে হবে, ওই বিষয়ের উপর আপনার ফোকাস থাকতে হবে, ওই বিষয়ের উপর আপনার রিসার্চ থাকতে হবে, ওই বিষয়ে আপনার শ্রম দিতে হবে, ওই বিষয়ে আপনার অধ্যাবসায় থাকতে হবে, তবে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আমি আমার অনেক মানুষকে দেখেছি যারা অর্থনীতি নিয়ে অনেক পড়ালেখা করছে, কিন্তু দিন শেষে আসলে স্টুডেন্টরা কোথায় মজা পায়, স্টুডেন্টরা কোথায় ভালো বুঝতে পারে, সেটা হচ্ছে বড় ফ্যাক্ট, ঠিক আছে। আপনি আমার হাজার বললো মানে আমি যদি তোমাকে বলি যে তুমি ভালো টিচার হবা, তার মানে হয়ে যাবে না। ভালো টিচার হওয়ার জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে, তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে। স্টুডেন্টরা বুঝে কে ভালো পড়ায় কে খারাপ পড়ায়, সেটা কিন্তু স্টুডেন্টরা বুঝে। তো তোমাদেরকে সচেতন হতে হবে, স্টুডেন্টদেরকে পড়ায় মন জয় করতে হবে, তারপর তারপর ভালো টিচার হতে পারবা। তো ভালো টিচার হওয়ার জন্য আমার স্যার একটা খুব কথা বলতো আমাদেরকে, ঠিক আছে, মুয়াজ্জেম স্যার, আমার গুরু, বুঝছেন। উনি বলতো উনি হচ্ছে আবার আমাদের ডিপার্টমেন্টের হেড ছিল একসময়। তো উনি বলতো কি ভালো টিচার হওয়ার জন্য আগে ভালো মানুষ হও, ভালো মানুষ হলে ভালো টিচার হবা। অন্যের পিছনে লেগে থাকার চেষ্টা করবা না, অন্যের অর্জনকে হিংসা করবা না, অন্যের পাওয়াকে অযৌক্তিক মনে করবো না, ঠিক আছে। মানুষ কোনো কিছু পায় তার যৌক্তিকতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে। সৃষ্টিকর্তা এমনি এমনি দিয়ে দেয়, আমাকে দিয়েছে সবকিছু, তোমাকে দিয়েছে সবকিছু, কেন দেয় নাই? কারণ আমাদের অযোগ্যতা, আমাদের যোগ্যতা কম আছে বলে আমাদের দেয় নাই। যোগ্য হও, ভালো জিনিস পাবা, ঠিক আছে, যোগ্য হও, ঠিক আছে, যোগ্য হও। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়ালেখা করো, লাইভ ক্লাস দেখে সময় নষ্ট করিও না। আমি সোজা কথা, আমি আজকে লাইভ ক্লাস নেওয়ার আগে আমার এখানে বলছিলাম যে লাইভ ক্লাস নিচ্ছে, আমার মনে হচ্ছে ওদের সময় নষ্ট করতেছে, তার চেয়ে বরং বাসায় একটু পড়ালেখা করো প্রয়োজন নেই। আর বাকি যা কিছু লাগে কালকে একটু হালকা পাতলা বলে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, খোদা হাফেজ।